আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জুমা মুবারক। কি অবস্থা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ লেকচার 4 এর আগে তোমাদের ইংরেজির উপরে মোটামুটি 3টা ক্লাস হয়েছিল। আজকে আমরা 4 নাম্বার ক্লাস করব। হ্যাঁ, ওকে, ইয়েস, আই এম ইন লাইভ। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে পারো, অথবা ফোন করে তাদেরকে জাগিয়ে তুলতে পারো যে আজকের ক্লাস স্টার্ট হয়ে গেছে। সাইফুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। অরিত্রী, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। পবিত্র জুমা মোবারক সবাইকে। ইয়েস, একটু মেনশন করে দিতে পারো। মাইশা বিনতে কাশেম, ওয়ালাইকুম আসসালাম। জয়নব আমাদের সাথে যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকের ক্লাসটা যেহেতু তোমাদের শুধুমাত্র পেইড ব্যাচেই যাচ্ছে, আজকের ক্লাসটাতে আমরা বাহিরের পার্সনদেরকে নট অ্যালাউ, তাদের কাছে আমরা অ্যালাউ করিনি। আজকে অনলি আওয়ার স্পেশাল স্টুডেন্টস, তোমরা যারা আছো, আজকের ক্লাসটা শুধু তোমরাই করতেছো। তো আজকের ক্লাসটাতে আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। তো ভাইয়া আমি তোমাদের শুরু থেকেই কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে পড়াচ্ছি। তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদের 12টা করে লেকচার দেওয়া হবে, বাট আমি তোমাদেরকে কিন্তু টোটাল আমি আমার যে কন্টেন্টগুলো সাজিয়েছি, আমি টোটাল তোমাদের জন্য 20টা ক্লাস রেখেছি, ঠিক আছে? তার মানে আমি তোমাদেরকে আজকে 4 নাম্বার আরো 16টা ক্লাস দেবো তোমাদের 3 এপ্রিলের আগেই ইনশাআল্লাহ। আমি সেভাবে আর কি সাজিয়েছি, যাতে করে তোমার এমনটা যেন না হয় যে তুমি তোমার জিএসটিতে, ঠিক আছে, একটা ভালো কামব্যাক নিতে না পারো। আমি চাই তোমরা প্রত্যেকেই যেন জিএসটিতে সর্বোচ্চ অর্থাৎ কোনো মতনের চান্স পেয়ে পড়া না, বরং সর্বোচ্চ ভালো সাবজেক্টের জন্য তোমরা পড়তে পারো এবং তোমরা ভালো জন্য একটা রেজাল্ট করতে পারো। তো এই জন্য এর আগে আমার 3টা ক্লাস হয়েছে, সে 3টা ক্লাস তোমরা যারা দেখোনি তোমরা অবশ্যই কিন্তু ক্লাস 3টা দেখে নিবা। প্রত্যেকটা ক্লাসই কিন্তু অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্লাসগুলো করতেছো, তোমরা আই হোপ এটা নিজেরাই, তোমাদেরকে আমাকে বলতে হবে না, তোমরা নিজেরাই কিন্তু এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারতেছো। ওকে, তাহলে আজকের 4 নাম্বার লেকচার, আজকের 4 নাম্বার লেকচারে আমরা যেটা শিখবো, আজকে আমরা ভার্ব, ঠিক আছে, এই যে ভার্বটা রয়েছে, ভার্ব এর বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা ভার্বকে শিখবো। ওকে, অর্থাৎ যেমনটা তোমরা দেখতে পারতেছো, ভার্ব ইন বেসিক টু অ্যাডভান্স। আচ্ছা, এটা ইন মানে বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে, একদম বেসিক থেকে শুরু করে আমরা প্রথমে ভার্বের যে বেসিক যে জিনিসগুলো রয়েছে, সে ভার্বের বেসিক জিনিসগুলো আমরা জানবো। এরপরে তোমাদের পরীক্ষায় কিভাবে আসবে সেই বিষয়গুলো জানবো। দেখো, এস্টেটিভ ভার্ব কি, এস্টেটিভ ভার্ব সম্পর্কে আজকে আমরা জানবো। এরপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভার্বের যে অ্যাডভান্স যে রুলস গুলো রয়েছে, বা ভার্ব থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, এই অ্যাডভান্স রুলস গুলো আমরা ইনশাআল্লাহ আজকের একটি ক্লাসের মাধ্যমে আমরা জানবো। ওকে, তাহলে সবাই তোমরা যুক্ত হয়েছো? আমাদের সাথে সবাই চলে এসেছে। সুমাইয়া সুলতানা চলে এসেছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া চলে এসেছে। ওকে, এরপরে সাইফুল্লাহ, আরিয়ান আহমেদ বাইজিত, ওকে, নাজমুস সাদেকা, আব্দুর রহিম, তারপরে সাদিকুল মুনতাহা, আনোয়ার, জয়নাব। ওকে, তাহলে সবাই তোমরা চলে এসেছো, ভেরি গুড। তাহলে আজকের আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। ভার্ব সম্পর্কে আমরা বেসিক টু অ্যাডভান্স জানবো। তার আগে হেনরি ফোর্ড, ঠিক আছে, হেনরি ফোর্ডের একটা উক্তি দেখো কি বলতেছে সে। ফেইলার ইজ সিম্পলি দ্য অপরচুনিটি টু বিগিন এগেইন, দিস টাইম
মোর ইন্টেলিজেন্টলি, অর্থাৎ তোমার ব্যর্থতা যেন তোমাকে কুপকাত করে দিতে না পারে। তোমার ব্যর্থতা, এই যে বিভিন্ন ভার্সিটিতে চান্স পাও নেই, এইটাকেই তোমার এখন অপরচুনিটি ভাবতে হবে, এবং এই অপরচুনিটি ভেবে প্রত্যেকটা সময় তোমাকে ইন্টেলিজেন্টলি তোমাকে ব্যবহার করতে হবে। প্রত্যেকটা টাইম অনেক বেশি ইন্টেলিজেন্স এর সাথে তুমি যদি ব্যবহার করতে পারো, তাহলে ইট ক্রিয়েট ফর ইউ আ লট অফ অপরচুনিটি। ঠিক আছে, এত বেশি পরিমাণে অপরচুনিটি তুমি পাবা যে তোমার কাছে তখন মনে হবে যে না, আমি ভার্সিটিতে চান্স না পেয়েই মনে হয় ভালো করছি, তো এখন আমি গুচ্ছতে পড়তেছি, গুচ্ছতেই মনে হয় আমি ভালো করতেছি। সো কোনো ফেইলার, ঠিক আছে, কোনো ফেইলার বা কোনো কষ্ট পাওয়া, এটা নিয়ে তোমরা কখনো মন খারাপ রাখবা না, কখনো তোমরা নিজেকে এমন ভাববা না যে না, আমার মনে হয় সবকিছুই মনে হয় ব্যর্থ হয়ে গেছে। নো, এমনটা ভাববা না। হেনরি ফোর্ড সেটাই বলতেছে যে ফেইলার ইজ সিম্পলি দ্য অপরচুনিটি টু বিগিন এগেইন, অর্থাৎ তুমি ব্যর্থ হয়েছো তার মানে হচ্ছে তুমি আবার নতুন করে রিস্টার্ট করার সুযোগ পাচ্ছ। তো এই যে তুমি আবার পড়াশোনার টেবিলে বসেছো, তোমার যে ফ্রেন্ডটা সে হচ্ছে ভার্সিটিতে চান্স পেয়ে গেছে, সে কিন্তু বইপত্র থেকে কিন্তু অনেক আগে কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, বাট তুমি কিন্তু এখন কোনো ভার্সিটিতে চান্স পাও না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, আদার্স ইউনিভার্সিটিতে চান্স পাও নাই, বিধায় তুমি কিন্তু এই ক্লাসগুলো কিন্তু করতেছো। এখন তুমি আগেও পড়েছো, এখনো পড়তেছো, তোমার ফাউন্ডেশন কিন্তু অনেক মজবুত হচ্ছে, যেটা পরবর্তীতে তোমাকে কিন্তু হেল্প ইউ আ লট, তোমাকে কিন্তু অনেক বেশি সাহায্য করবে। সো এটাই বলতেছে যে ফেলিয়ার ইজ সিম্পলি দ্য অপরচুনিটি টু বিগিন এগেইন, যে ব্যর্থতা এটাই কিন্তু পুনরায় শুরু করার জন্য একটা অপরচুনিটি। দিস টাইম মোর ইন্টেলিজেন্টলি, এই সময়টাকে তোমাকে অনেক বেশি ইন্টেলিজেন্স এর সাথে ব্যবহার করতে হবে। অরিত্রী, আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। ভেরি গুড। তাহলে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। একদম ফার্স্ট আমরা একদম বেসিক থেকে শুরু করে তোমাদেরকে আগামী নেক্সট 2.5 ঘন্টা তোমাদের আজকের ক্লাসটা হবে। এখন বাজতেছে হচ্ছে আমাদের কয়টা? এখন বাজতেছে হচ্ছে 10:34, ঠিক আছে, 11টা, 12টা, 12:30। আমরা চেষ্টা করবো 12:30টার মধ্যে ক্লাসটা, 12:30 পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করার জন্য। যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা 1টা বাজতে পারে, ওকে, নো প্রবলেম। এর মাঝে আমরা কোনো ব্রেক দেবো না, ঠিক আছে। তো আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা কিন্তু আজকের ক্লাসটা আমরা টানবো। তো আমি আবার বলতেছি, এতদিন যা পড়েছো সবগুলোকে সাইডে রাখো, আদিল ভাই কি বলে সেই জিনিসটা জাস্ট শোনো। ডেফিনেশন টাইপস অফ ভার্ব, যে জিনিসগুলো একটু সহজ সেগুলোতে আমি একটু কম সময় দেবো, ওকে। দেখো, ভার্ব জিনিসটাকে, ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস অ্যাকশন। তাহলে প্রথম কথা হচ্ছে যে ভার্ব এমন একটা জিনিস যেটা দ্বারা কাজ বুঝায়। যেমন আমি বলতেছি যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আই টিচ ইউ, হেয়ার টিচ ইজ আ ভার্ব, রাইট, অর্থাৎ যেটা দ্বারা কোনো অ্যাকশন বুঝাবে, ঠিক আছে। ডুইং অর হ্যাপেনিং, কোনো কিছু ঘটা বা কোনো কিছু করা, এটাই কি আমরা কি বলতেছি? অ্যাকশন বলতেছি। 2 নাম্বার, এই জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টেট, অর্থাৎ বর্ণনা। প্রত্যেকটা স্টেট বা অবস্থা, এটাকেও আমরা কি বলতে পারবো? ভার্ব বলতে পারবো। যেমন পজিশন, আমি যদি বলি যে আই হ্যাভ আ পেন, বলো তো ভাইয়া এখানে এই হ্যাভটা কি? হ্যাভটা কোন পার্টস অফ স্পিচ? বলো। হ্যাভটা কিন্তু এখানে তোমার হচ্ছে ভার্ব। এই যে ভার্বটা, এই ভার্বটা তোমার হচ্ছে পজিশন বুঝাচ্ছে। এই ভার্বটা কি বুঝাচ্ছে? এই ভার্বটা কিন্তু তোমার পজিশন বুঝাচ্ছে, মালিকানা বুঝাচ্ছে। যে আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, দিস ইজ আ ভার্ব, ঠিক আছে। ভার্ব যেটা তোমার একটা স্টেটকে এক্সপ্রেস করতেছে। জেনারেল ইনফরমেশন, ঠিক আছে, আমরা বলতে পারি যে হি ইজ আ ডক্টর, এখানে কিন্তু ইজ, এটা একটা ভার্ব। তো এই যে ইজ ভার্ব, এটা কি অ্যাকশন বুঝাচ্ছে? নো, এখানে তো কোনো অ্যাকশন নাই, ঠিক আছে। এখানে কি একটা ইনফরমেশন দিতেছে জাস্ট, ঠিক আছে, একটা জাস্ট ইনফরমেশন দিতেছে, ওকে। তাহলে আমরা কি দেখলাম? শুধুমাত্র অ্যাকশন হইলেই যে সেটা ভার্ব তা না। অর্থাৎ আমরা আগে যেটা পড়তাম, কোনো কিছু করা, কোনো কিছু হওয়া যদি বুঝায় তাহলে সেটাকে ভার্ব বলা হয়, বাট এখন থেকে আমরা বলবো যে নো, শুধুমাত্র কোনো কিছু করা, কোনো কিছু হওয়া, এটাকেই আমরা জাস্ট ভার্ব বলতে পারি না। এর বাহিরেও যদি মালিকানা বুঝায়, মালিকানা যদি এক্সপ্রেস করে, ঠিক আছে, এমন স্টেট যেটা মালিকানা বুঝায়, এমন স্টেট বা এমন একটা বর্ণনা যেটা জেনারেল ইনফরমেশন বুঝায়, জেনারেল ইনফরমেশন বা সাধারণ কোনো তথ্য, যেমন হি ইজ এ ডক্টর, এটা একটা জেনারেল ইনফরমেশন, অথবা কোনো কিছু হওয়া বুঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? সেটাকেও আমরা একটা ভার্ব বলবো। তাহলে ভার্বের ডেফিনেশনটা আই হোপ তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যেমন এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো পড়ো। অঙ্কিত trained his students for the next games, তাহলে এখানে এই যে অঙ্কিত হচ্ছে সাবজেক্ট আর ট্রেন্ড হচ্ছে ভার্ব, হিজ স্টুডেন্টস অবজেক্ট, ফর দ্য নেক্সট গেমস এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা কিন্তু একটা কি বলতো? ভার্ব। এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা অ্যাকশন পাচ্ছি। এখানে একটা কোনো কিছু তোমার হচ্ছে হ্যাপেনিং অর ডুইং, এখানে একটা ডুইং পাচ্ছি, ট্রেন্ড, ঠিক আছে। তারপরে দেখো, ইট ইজ রেইনিং হেভিলি ইন ঢাকা,
ঢাকায় প্রচুর পরিমাণে তীব্র কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে এই যে ইসটা যে আছে, ঠিক আছে, ইস রেইনিং, এটা কি তোমার কোনো অ্যাকশন বোঝাচ্ছে? নো, এখানে কিন্তু অ্যাকশন বোঝাচ্ছে না, এখানে জাস্ট একটা তোমার কি বোঝাচ্ছে বলো তো, একটা তোমার স্টেট বোঝাচ্ছে, একটা জেনারেল ইনফরমেশন তোমাকে দিতেছে যে ইট ইজ রেইনিং হেভিলি ইন ঢাকা, অর্থাৎ ঢাকায় অনেক বেশি পরিমাণে কি হচ্ছে, বর্তমানে তীব্র বৃষ্টি হচ্ছে। ওকে, শি স্টপড দ্য কার, শি স্টপড দ্য কার, এই যে সে কারটাকে স্টপ করেছে, স্টপ দিস ইজ ভার্ব, বিকজ এখানে তোমার একটা কি বোঝাইছে, এখানে একটা ডুইং, এখানে তার কিন্তু একটা অ্যাকশন পাওয়া গেছে। দ্য কার স্টপড, গাড়িটা বন্ধ হয়েছে, এখানে আমরা হ্যাপেনিং পাইলাম, এখানে অর্থাৎ হওয়া পাইলাম, ঠিক আছে। নিশা হ্যাজ আ বাংলো, ঠিক আছে, তার একটা বাংলো আছে ইন রংপুর, রংপুরে একটা তার বাংলো বাড়ি আছে, অ্যান্ড ইউজুয়ালি গোস দেয়ার, এবং সে সেখানে স্বাভাবিক মাঝে মাঝেই কি যায়। এখানে আমরা একটা অ্যাকশন দেখতে পাচ্ছি, মাই ফ্রেন্ড বিকাম আ ডক্টর অফ মেডিসিন, আমার বন্ধু একজন কি হয়েছে, মেডিসিনের ডাক্তার হয়েছে। এখানে জাস্ট একটা কি বোঝাচ্ছে বলতো, একটা ইনফরমেশন বোঝাচ্ছে। আই হোপ তোমাদের কাছে এই যে ভার্বের যে ডেফিনেশনটা, হ্যাঁ, এই ভার্বের ডেফিনেশনটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওয়ালাইকুম আসসালাম জ্যোতি, ভেরি গুড। এরপরে আসো আমাদের পড়াশোনা। ভার্ব হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তোমাদের জিএসটি তে বা অ্যাডমিশনে এরকম কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের হতে পারে যে ভার্বের রেগুলার ফর্ম কোনটা আর হচ্ছে ইরেগুলার ফর্ম কোনটা। ধরো আমি একটা ভার্ব বললাম যে ডিসাইড, ডিসাইড, তাহলে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ভার্ব 1, এটার ভার্ব 2 কি, এটার ভার্ব হচ্ছে তোমার ডিসাইডেড, ভার্ব 3 কি, ভার্ব 3 হচ্ছে তোমার ডিসাইডেড, এটা হচ্ছে ভার্ব 2, এটা হচ্ছে তোমার কি বলতো, ভার্ব 3, এটা হচ্ছে ভার্ব 3। এই যে যেই ভার্বগুলোর তোমার তিনটা ফর্ম থাকে, যেই ভার্বগুলো কয়টা ফর্ম থাকবে, যেই ভার্বগুলোর তোমার তিনটা ফর্ম থাকবে এবং শেষে ইডি থাকবে, শেষে কি থাকবে, ইডি থাকবে, তিনটা ফর্ম থাকবে এবং শেষে কি থাকবে বলতো, শেষে ইডি থাকবে, অর্থাৎ ডিসাইড, ডিসাইডেড, ঠিক আছে, ডিসাইডেড। তারপরে হচ্ছে ধরো আমি বললাম যে ট্রেন, ট্রেন্ড, ট্রেন্ড, রিচ, রিচড, রিচড। এই যে ভার্বগুলো, যেই ভার্বগুলোর শেষে তোমার কি থাকবে বলতো, যেই ভার্বগুলোর শেষে ইডি যুক্ত হবে, সেই ভার্বগুলোকে আমরা বলবো হচ্ছে রেগুলার ভার্ব। সেই ভার্বগুলোকে আমরা কি ভার্ব বলবো, সেই ভার্বগুলোকে আমরা বলবো হচ্ছে রেগুলার ভার্ব। আর ইররেগুলার ভার্ব কোনটা, যেই ভার্বগুলোর ক্ষেত্রে এইরকম তোমার তিনটা পজিশন থাকবে না, তিনটা ফর্ম থাকবে না, তিনটা ফর্ম সেম থাকবে না, মানে ঠিক আছে, সেম থাকবে। যেমন ধরো আমি বললাম যে পুট, এটা হচ্ছে তোমার ভার্ব 1, ঠিক আছে। এরপরে বললাম এর ভার্ব 2 কি, তাহলে তোমাকে বলবো, তুমি বলবো যে ভাইয়া এর ভার্ব 2 হচ্ছে তোমার পুট। এরপরে যদি বলি যে ভার্ব 3 কি, তুমি বলবো যে ভাইয়া এর ভার্ব 3 হচ্ছে কি বলতো, পুট। অনুরূপভাবে তোমার আছে এই যে কাট, কাট, তারপরে হচ্ছে কাট, এরপরে কি কাট। এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো বললাম পুট, 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 তারপরে হচ্ছে কাট, কাট, কাট। এই যে ভার্বগুলো আছে, যেই ভার্বগুলোর তোমার তিনটা ফর্ম থাকে না, যে ভার্বগুলোর কয়টা ফর্ম থাকে না, যে ভার্বগুলোর তিনটা ফর্ম থাকে না, হ্যাঁ, এই ভার্বগুলোকে আমরা কি বলি বলতো, এই ভার্বগুলোকে আমরা বলি হচ্ছে তোমার ইররেগুলার ভার্ব। এই ভার্বগুলোকে আমরা কি বলি, ইররেগুলার ভার্ব। তোমার পরীক্ষায় কিন্তু এমন কিন্তু প্রশ্ন আসতেই পারে। ধরো একটা প্রশ্ন থাকলো যে আই ডিসাইড টু গো দেয়ার, ঠিক আছে, এইখানে হেয়ার ডিসাইড এটা কোন টাইপস অফ ভার্ব, তো এখানে তোমার রেগুলার, ইররেগুলার এই টাইপের কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন তোমার থাকতে পারে যে কোনটা রেগুলার কোনটা ইরেগুলার। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু যদি দেখো যে সেই এমন একটা ভার্ব দিচ্ছে যেটা হচ্ছে ইডি যুক্ত হয়ে সেটার ভার্ব 2 অথবা ভার্ব 3 করার সক্ষমতা আছে বা করা যায়, তাহলে সেটাকে বলবো হচ্ছে রেগুলার ভার্ব। আর যেই ভার্বগুলোর তোমার হচ্ছে কোনো প্রকার ভার্ব 2 ভার্ব 3 করা যায় না, সেই ভার্বগুলোকে তোমরা কি বলবা, সেই ভার্বগুলোকে তোমার ইরেগুলার ভার্ব বলবা। ভাইয়াপুরা বলো যে রেগুলার এবং ইরেগুলার ভার্ব তোমরা বুঝছো কিনা। একদম প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা জিনিস তোমাদেরকে সাথে নিয়ে আমি হচ্ছে আস্তে 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 তোমার লেভেলটা এখন এইখানে না, আগামী 2 ঘন্টার মধ্যে তোমার লেভেলটাকে আমি এই পর্যায়ে নিয়ে যাব। এইখান থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে উঠতে হবে। এখন এক লাফে যদি আমি হচ্ছে 2 তলা বিল্ডিং এ উঠি, তাহলে কিন্তু দেখবা যে পড়ে যাবা, সেখানে টিকতে পারবা না, ঠিক আছে, অনেক বেশি তোমার জ্বালা যন্ত্রণা হবে। এই জন্য আমি তোমাকে কি করতেছি, একদম সিঁড়ি বেয়ে আস্তে 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 তোমাকে হচ্ছে উপরে উঠে নিয়ে যাচ্ছি। ওকে, ভেরি গুড। দেখো এখানে কিছু প্রশ্ন আছে। আই থট দ্যাট শি হ্যাড, দেখো এই যে রেগুলার ইররেগুলার থেকেও তোমার কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তোমার পরীক্ষায় কিন্তু এরকম তোমার প্রশ্ন কিন্তু থাকতে পারে। প্রশ্ন এরকম তোমার ভুল, এখানে কিন্তু প্রত্যেকটাতে মিস্টেক দেওয়া আছে। এই মিস্টেক গুলো তোমরা একটু ফাইন্ড আউট করো। এখানে এই রেগুলার ইররেগুলার থেকেই এখানে তোমার প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো ফাইন্ড আউট করো। এই প্রশ্নগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করো। প্রথমটা দেখো কি আছে, আই থট দ্যাট শি হ্যাড গোট দেয়ার 3 weeks বিফোর। আচ্ছা, তাহলে এখানে আই সাবজেক্ট, থট হচ্ছে ভার্ব, দ্যাট হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, কনজাংশন, হ্যাঁ, শি
হ্যাড গোট, তাহলে শি হ্যাড আছে, তাহলে হ্যাড থাকলে এরপরে কি হয়, ভার্ব 3 হয়। তাহলে ভার্ব 3 কি গো এর ভার্ব 3 কি গোট, বলবা যে না, তাহলে গো এর ভার্ব 3 কি বলতো, গান। এইরকম ভুল কিন্তু তোমার ছোট ছোট করে দিয়ে দিবে, তুমি না বুঝে তুমি কিন্তু ভুল করে ফেলবা, ঠিক আছে, এই ভুলটা করা যাবে না। সেকেন্ড দেখো, হোয়াই হ্যাভ ইউ টেকড, তাহলে দেখো এই যে টেক ভার্বের ভার্ব 3 কি বলতো, টেক ভার্বের ভার্ব 3 হচ্ছে তোমার টেকেন, তাহলে এখানে সঠিক आंसर কি হবে, হোয়াই হ্যাভ ইউ টেকেন আ রং ডিসিশন, দ্য ফার্মার্স হ্যাড কাটেড, এই যে এইভাবে তোমার ভুলটা দিয়ে দিবে। তুমি তো মনে করবা যে ভাইয়া গো, ও ভাইয়া এখানে তো কাটেড আছে, তাহলে আমরা তো জানি ভার্বের শেষে যদি ইডি যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলি, সেটাকেই কিন্তু আমরা বলি হচ্ছে তোমার ভার্ব 3, তাহলে এখানে তো হ্যাড এরপরে ভার্ব 3 হবে, তুমি এইটা জানো, কিন্তু তুমি তো জানো না যে কাট এটা এমন একটা ভার্ব, এই ভার্বের ভার্ব 2 ভার্ব 3 দুটাই সেম, তুমি তো এটা বলবা যে এটা সঠিক আছে, কিন্তু এটা কিন্তু ভুল, এখানে সঠিক आंसर কি হবে, সঠিক आंसर হবে তোমার কাট, অর্থাৎ কাট কাট কাট, এটা কিন্তু তিনটাই হচ্ছে সেম। শি ওয়াজ কনফিডেন্ট, তাহলে এখানে এই ওয়াজটা হচ্ছে তোমার একটা লিঙ্কিং ভার্ব, কনফিডেন্ট এটা হচ্ছে তোমার একটা কি, একটা তোমার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, দ্যাট হচ্ছে তোমার একটা কনজাংশন, শি নো, আচ্ছা এই যে শি এটা হচ্ছে কি বলতো, সাবজেক্ট, তাহলে এটা যদি সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টের পরে এখানে কি হবে, ভার্ব হবে, তাহলে এটা যদি ভার্ব হয় তাহলে নোন তো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, কারণ ভার্ব 3 হলে সেটা কি, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আমরা পার্টিসিপল অ্যাডভান্সে গিয়ে আলোচনাতে আমরা দেখব। তাহলে এটা যেহেতু সাবজেক্টের পরে লিঙ্কিং ভার্ব, এরপর হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে ভার্ব 2, দ্যাটস ওয়াই এখানে কি হবে না, এখানে নোন হবে না, বরং এখানে কি হবে, এখানে NEW, এখানে কি হবে, নিউ হবে, নিউ দ্য ফ্যাক্টস বাই হার্ট। দেখছো কি লেভেলের প্রশ্নটা ভুলটা দিয়ে দিছে, এগুলো কিন্তু প্রত্যেকটা তোমার কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই এক্সাম্পল গুলো কিন্তু এসেছে, সেখান থেকে জাস্ট পিক করা। সো এই ভুলগুলো তোমার সামনের পরীক্ষাতেও কিন্তু দিবে, সো এই জিনিসগুলোকে তোমার একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। গুড। হি কুড হ্যাভ হেল্পড হিজ ব্রাদার, আচ্ছা হেল্পড হিজ ব্রাদার হোয়েন হি নিডেন্ট, আচ্ছা হোয়েন হি নিডেন্ট ইট, এই যে নিড এর ভার্ব 3 আমরা কিন্তু জানি কি বলতো, নিড এর ভার্ব 3 হচ্ছে তোমার নিডেড, NEEDED, নিডেড, ঠিক আছে, নিডেড হোয়েন হি নিডেড, বাট এখানে কিন্তু নিডেন্ট দিয়েছে, তো এই যে ভার্ব 3 গুলো, এই ভার্ব 3 গুলো তোমাকে কিন্তু ক্লিয়ারলি জানতে হবে, ওকে, এই ভার্ব 3 গুলো তোমার ক্লিয়ারলি জানতে হবে। ভাইয়া পড়ে তাহলে বলো এইটা কি বুঝতে পারছো যে রেগুলার এবং ইররেগুলার ভার্ব এবং রেগুলার এবং ইররেগুলার ভার্বের যে ফর্মগুলো, ঠিক আছে, ওকে ক্লিয়ার, বলো এইখানে আমরা রেগুলার এবং ইরেগুলার ভার্বটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পেরেছি, ভেরি গুড। আচ্ছা এটাকে সামনে নিয়ে আসলে, ওকে সবাই একটু ঝটপট বলো যে তোমরা এটা ক্লিয়ারলি বুঝছো কিনা, এই যে রেগুলার এবং ইরেগুলারের বিষয়গুলো। গুড, তোমাদের কমেন্টগুলো যেন এখানে দেখা যায়। 4 নাম্বারটা আরেকবার, 4 নাম্বারটা এই যে নোন হচ্ছে তোমার ভার্ব 3, প্রত্যেকটা ভার্ব 3 যেগুলো আছে, ধরো এই যে ধরো নো, এটা কি বলতো, নো হচ্ছে ভার্ব 1, এরপরে হচ্ছে নোন, মানে নো ভার্ব 1 এর ভার্ব 2 হচ্ছে তোমার নিউ, NEW এটা হচ্ছে তোমার ভার্ব 2, আর ভার্ব 3 হচ্ছে তোমার KNOWN, নোন এটা হচ্ছে তোমার কি বলতো, ভার্ব 3। এই যে ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3, হ্যাঁ এই যে ভার্ব 3 যেটা আছে, এই ভার্ব 3 এটা কিন্তু তোমার একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কখনো তোমার ভার্ব কিন্তু হয় না, এটা পাস্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল কখনো ভার্ব হয় না, পাস্ট পার্টিসিপল সবসময় কি হয় বলতো, পাস্ট পার্টিসিপল সবসময় তোমার অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে দেখো আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, তারপরে আদার্স এক্সটেনশন থাকবে, তাহলে সাবজেক্টের পরে কিন্তু ভার্ব থাকবে, সাবজেক্টের পরে কিন্তু কি থাকবে না, সাবজেক্টের পরে কিন্তু কখনো অ্যাডজেক্টিভ থাকবে না। তাহলে এখন দেখো যে শি ওয়াজ কনফিডেন্ট, তাহলে এটা হচ্ছে তোমার মেইন ক্লাউজ, এটা কি মেইন ক্লাউজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ, আর দ্যাট থেকে শুরু করে এটা কিন্তু তোমার একটা ডিপেন্ডেন্ট ক্লাউজ, তাহলে দ্যাটের পরে শি হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে একটা ভার্ব লাগবে, তাহলে নোন এটা কি ভার্ব, এটা কিন্তু ভার্ব না, এই যে যেটা বললাম যে এটা ভার্ব 3, আর ভার্ব 3 কখনো ভার্ব না, এটা হচ্ছে তোমার একটা কি বলতো, এটা তোমার পাস্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে, পাস্ট পার্টিসিপল কখনো কিন্তু কি হয় না, পাস্ট পার্টিসিপল কখনো ভার্ব হয় না, পাস্ট পার্টিসিপল সবসময় তোমার কি হয় বলতো, এটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে সাবজেক্টের পরে তোমার একটা কি লাগবে, ভার্ব লাগবে, অ্যাডজেক্টিভ দিলে তো হবে না, তো সেই অ্যাডজেক্টিভটা কি এখানে নিউ, অর্থাৎ ভার্ব 2 বসাইলাম। ভার্ব 2 কেন বসাইলাম, কারণ এখানে ওয়াস আছে, এই ওয়াসটা পাস্ট থাকার কারণে এখানে আমার নিউ বসাইতে হয়েছে, পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে, অর্থাৎ দ্যাট শি নিউ দ্য ফ্যাক্টস বাই হার্ট, ক্লিয়ার, হ্যাঁ নিউ হবে। জিম বাবু বুঝছো, জিম বাবু কলা খাবু, ওকে এরপরে আসো,
ভার্ব 3 ভার্সেস অ্যাডজেক্টিভ, ভার্ব 3 ভার্সেস অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো বললেন যে প্রত্যেকটা মানে ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 জানতে হবে। এখন এখানে একটা ভার্ব 3 কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু ভার্ব আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলো, কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর ভার্ব 3 আলাদা এবং অ্যাডজেক্টিভ আলাদা। যেমন ধরো তোমার আমি একটা ধরো ইয়া বললাম যে ধরো এই যে এইটাই গো, গো, ওয়েন্ট, এরপরে ধরো গান। আচ্ছা ভাইয়া বলো তো এখানে গোটা হচ্ছে তোমার ভার্ব 1, রাইট? ওয়েন্ট হচ্ছে তোমার ভার্ব 2 এবং এই যে গান যেটা এটা হচ্ছে তোমার কি বলতো ভার্ব 3, রাইট? ওকে, এরপরে ধরো আমি আরেকটা বললাম যে রিচ, এরপরে হচ্ছে ধরো এর ভার্ব 2 কি? ভার্ব 2 হচ্ছে তোমার রিচড, ভার্ব 3 হচ্ছে তোমার রিচড, রিচড। এটা ভার্ব 1, এটা ভার্ব 2, এটা ভার্ব 3, ঠিক আছে? এখন তোমার কাছে আমার প্রশ্ন, এই যে ভার্ব 3 যেটা আছে, ঠিক আছে, এই ভার্ব 3টা তোমার একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে না? হ্যাঁ, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে না? ইয়েস, একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কিন্তু কিছু কিছু ভার্ব আছে, কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর ভার্ব 3 আলাদা এবং সেগুলোর অ্যাডজেক্টিভ আলাদা। কি বললাম বলতো? কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর ভার্ব 3 আলাদা এবং সেগুলোর অ্যাডজেক্টিভ গুলো কি বলতো আলাদা। সেই ভার্বগুলোর লিস্ট গুলো চলো তোমাদেরকে আমি একটু দেখাই দিই। আচ্ছা, এটা আমি বোঝানোর জন্য জাস্ট লিখেছি, এটা এখন তোমাদেরকে আমি দেখাই। ধরো প্রথমেই যে ভার্বটা তোমার এখানে আসতেছে সেটা হচ্ছে ধরো এই যে 1 নাম্বার তোমার লার্ন, লার্ন, লার্ন এর ভার্ব 2 ভার্ব 3 তোমরা লিখতে থাকো তো। এটা হচ্ছে তোমার ভার্ব 1, ভার্ব 2 কি? ভার্ব 2 হচ্ছে লার্ন, এল ই এ আর এন ই ডি, লার্নড। ঠিক, লার্নড কি না এন টি, ঠিক আছে, এল ই এ আর এন টি, লার্নড, এটা হচ্ছে ভার্ব 2 এবং ভার্ব 3 কি? ভার্ব 3 সবাই লেখো, ভার্ব 3 ও কিন্তু এটা এল ই আর এন ই মানে এন টি, ঠিক আছে, এন টি, লার্নড, এটা হচ্ছে তোমার ভার্ব 3, এটা হচ্ছে ভার্ব 3। ওকে, এটা হচ্ছে কি ভার্ব 3। কিন্তু এর অ্যাডজেক্টিভ যখন তুমি বলবা, এই ভার্ব থেকে যখন তুমি অ্যাডজেক্টিভ বানাবা তখন কিন্তু তোমাকে এই লার্নড দিলে হবে না, তখন দিতে হবে এমন এনইডি, লার্নড, এল ই এ আর এন ই ডি, লার্নড, ঠিক আছে? তার মানে এই যে ভার্ব 3, ভার্ব 3 তো সবসময় পাস্ট পার্টিসিপল আমরা অ্যাডজেক্টিভ বলি, বাট এই ক্ষেত্রে এই লার্ন থেকে যখন তুমি তুমি বলতে পারবে না লার্নড ম্যান, বরং তোমাকে কি বলতে হবে? তোমাকে লার্নড ইডি দিয়ে তোমাকে কি বলতে হবে? লার্নড ম্যান। পার্থক্যটা বুঝছো? লার্নড ম্যান, পার্থক্যটা বুঝছো? ঠিক আছে, এরপরে ধরো তোমার শো ভার্বটা যে আছে, শো, এস এইচ ও ডব্লিউ, শো, এর ভার্ব 2 কি? ভার্ব 2 বলবা যে ভাইয়া এ শর্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার ভার্ব 3 হচ্ছে এস ডব্লিউ ই ডি, শর্ট। কিন্তু যখন তুমি এটার অ্যাডজেক্টিভ বলবা, যখন তুমি এটার অ্যাডজেক্টিভ বলবা তখন তোমাকে কি বলতে হবে বলো তো? এস ডব্লিউ ও এন, শোন। তোমার অ্যাডজেক্টিভ বলার সময় কি বলতে হবে? অ্যাডজেক্টিভ হিসেবে যখন ব্যবহার করবা এটাকে ভার্ব 3 হিসেবে, তখন কিন্তু তোমাকে হচ্ছে শোন ব্যবহার করতে হবে, এস এইচ ও ডব্লিউ এন, শোন ব্যবহার করতে হবে। গট ইট? আচ্ছা, এরপরে ধরো তোমার এই যে মিল্ট, এমইএলটি, একটু পরে যখন আমরা কোশ্চেন সলভ করব তখন তোমাদের কনফিউজড হয়ে যাবে, কিন্তু এখন একটু মনোযোগ দিয়ে দেখো। মেল্ট, ঠিক আছে, এই মেল্ট মানে কি? মানে হচ্ছে কোনো কিছু গলে যাওয়া। এটার ভার্ব 2 কি? এটার ভার্ব 2 হচ্ছে মেল্টেড। এগুলো সবাই একটু লেখো, মেল্টেড। এবং ভার্ব 3 কি? ভার্ব 3 হচ্ছে তোমার মেল্টেড, ভার্ব 3 হচ্ছে এমইএলটিএডি, মেল্টেড। কিন্তু এটাকে যখন তুমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করবা তখন কিন্তু কি হবে বলো তো? তখন হবে তোমার মোলটেন। অ্যাডজেক্টিভ হিসেবে যখন ব্যবহার করবো তখন কি হবে? তখন কিন্তু তোমার হচ্ছে মোলটেন, তখন কি হবে? মোলটেন। এরপরে আসো তোমার হচ্ছে ড্রাঙ্ক, মানে ড্রিঙ্ক, ডিআরআইএন কে, ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে কি? পান করা। এটার ভার্ব 2 কি বলতো? এটার ভার্ব 2 হচ্ছে তোমার ড্রাঙ্ক, ডিআরএএন কে, ড্রাঙ্ক। এবং ভার্ব 3 হচ্ছে তোমার ডিআরইউএন কে, ডিআরইউএন কে। এটা যে কত বড় ইম্পর্টেন্ট এটা তুমি বুঝতে পারবা না। এবং এটাকে যখন তুমি অ্যাডজেক্টিভ করবা তখন কিন্তু তোমার হচ্ছে এই যে ড্রাঙ্ক এর পাশাপাশি আরেকটা দিলে কিন্তু ভুল আবার বলিও না, সেটা হচ্ছে তোমার ড্রাঙ্কেন, ডিআরইউএন কেইএন, ড্রাঙ্কেন, ডিআরইউএন কেইএন, হ্যাঁ ড্রাঙ্কেন। লার্নড হচ্ছে তোমার ভার্ব 3, ঠিক আছে? লার্নড হচ্ছে তোমার ভার্ব 3। ওকে, আচ্ছা, এরপরে ধরো তোমার এই যে যারা বাচ্চারা যারা আছে এরা যারা শেভ করে, ঠিক আছে, শেভ, এটার ভার্ব 2 কি? এটার ভার্ব হচ্ছে তোমার
শেভড, SHAVED শেভড, এবং ভার্ব 3ও কি, ভার্ব 3 হচ্ছে তোমার শেভড, কিন্তু অ্যাডজেক্টিভ যেটা সেটা হচ্ছে তোমার শ্যাভেন, শ্যাভেন। বলো এই যে ভার্বগুলো, অর্থাৎ এইখানে মূল যে কাহিনীটা তোমাদেরকে আমি বুঝাতে চাচ্ছি বাচ্চারা, সেটা হচ্ছে তোমার এই যে ভার্বগুলো, ভার্বের যে 3 গুলো, আমরা তো তোমাদেরকে একটু আগে আমি বললাম যে ভার্ব 3 যদি হয়, ঠিক আছে, এই যে ভার্ব 3 যেগুলো, এই ভার্ব 3 গুলো কিন্তু তোমার একটা সেন্টেন্সের মধ্যে একটা অ্যাডজেক্টিভের মতো ফাংশন করে, বা একটা অ্যাডজেক্টিভ যেভাবে কাজ করে একটা অ্যাডজেক্টিভের মতো কি করে, কাজ করে, একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ঠিক আছে, একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কিন্তু এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো যখন তোমার এগুলোর নাউনের পূর্বে বসবে তখন এগুলো হবে না, বরং এই যে অ্যাডজেক্টিভ যে ফরম্যাট গুলো আছে এই অ্যাডজেক্টিভ ফর্মগুলো বসাবে, অর্থাৎ লার্নড পারসন না বরং লার্নেড পারসন, শর্ট মুভি না বরং শোন মুভি, ঠিক আছে, শোন স্ক্রিপচার, আর তারপর হচ্ছে মেল্টেড থিংস না বরং মোল্টেন থিংস, ঠিক আছে, তারপর ড্রাঙ্ক পারসন না বরং কি বলতে হবে, ড্রাঙ্কেন পারসন, এরপর হচ্ছে তোমার শেভড বয় না বরং কি বলতে হবে, শ্যাভেন বয়, অর্থাৎ যে একদম পুরো দাড়িটারি একদম কি কি ওইটাকে কি বলে, ছিলা মুরগি, ঠিক আছে, অর্থাৎ আমাদের ভার্সিটিতে যখন হচ্ছে প্রেজেন্টেশন দেয়, তো প্রেজেন্টেশনের আগে অথবা হচ্ছে ভাইবার আগে ওই সময় হচ্ছে সবাই ছিলা মুরগি হয়ে যেতে হয়, আমাদের বান্ধবীগুলো আর কি এরকম মজা করে বলে যে ছিলা মুরগি, ছিলা মুরগি মানে হচ্ছে তোমার অর্থাৎ যখন কেউ একদম স্ক্রিন শেভ করে তখন কিন্তু তার হচ্ছে অন্যরকম চেহারাটা হয়ে যায়, তাই না, তো ওইটাকে আর কি বলে যে ছিলা মুরগি, তো এটাকে শয়তানি করে বলে ছিলা মুরগি। তো এই যে ছিলা মুরগি যে টাইপের ছেলেগুলো হয় তাকে তুমি শেভড বয় বলতে পারবে না, বরং কি বলতে হবে তোমাকে বলতে হবে শ্যাভেন বয়, শ্যাভেন ছিলা মুরগি, ঠিক আছে। আই হোপ তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন জাস্ট এইটা একটু দেখো, আচ্ছা এইটা গেল, এখন এইটাকে আর একটু এখানে এক্সাম্পল, মানে এই কনফিউশনটাকে একটু ভালো করে দেখে নাও, কনফিউশন যেন না হয় এই জন্য আবার দিয়েছি যে হাউ টু অবজার্ভ আ ভার্ব এন্ড অ্যান অ্যাডজেক্টিভ, কিভাবে তোমরা এই দুটোকে পার্থক্য করবে, অর্থাৎ কোনটা ভার্ব 3 আর কোনটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কোনটা ভার্ব 3 আর কোনটা অ্যাডজেক্টিভ, এটা পার্থক্য করবা কিভাবে। দেখো এই যে প্রুফটা কি বলবা ভার্ব 1, প্রুফড কি ভার্ব 2, প্রুফড এটা কি ভার্ব 3। এখন এইটার যখন তুমি অ্যাডজেক্টিভ বলবা তখন এই অ্যাডজেক্টিভটা হচ্ছে তোমার এইটা, অ্যাডজেক্টিভ যখন বলবা তখন তোমার কি বলতে হবে, প্রুভেন বলতে হবে। পার্থক্য কিভাবে করবা দেখো, দা স্টুডেন্টস এটা হচ্ছে সাবজেক্ট, স্টুডেন্টস কি বলবা সাবজেক্ট, সাবজেক্ট যদি হয় এটার ভার্ব হচ্ছে তোমার প্রুফ অর প্রুফড, ঠিক আছে, প্রুফ হতে পারে প্রুফড হতে পারে, প্রুফ হলে সেক্ষেত্রে তোমার ভার্ব 2, আর এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে ভার্ব 1, এটা হচ্ছে ভার্ব 2। দা কি থিওরেমস ইন সিকোয়েন্স, ঠিক আছে, এখানে কিন্তু তোমার ভার্ব হিসেবে ফাংশন করতেছে, হি হ্যাজ প্রুফড, এখানে যদি হ্যাজ আছে তাহলে হ্যাজ থাকলে হ্যাজ, হ্যাড, হ্যাভ থাকলে সেক্ষেত্রে ভার্ব 3 বসে, তাহলে এখানে কিন্তু তোমার এটা হচ্ছে কি বলতো ভার্ব 3, দা এভিডেন্স রাইট। এরপরে দেখো দা কোর্ট অ্যাডমিটেড দা প্রুভেন ডকুমেন্টস, এই দেখো এইটা হচ্ছে কি ডকুমেন্টস হচ্ছে নাউন, তাহলে নাউনের পূর্বে কি বসবে বলবা ভাইয়া, নাউনের পূর্বে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। এখন এখানে প্রুভেন ডকুমেন্টস হবে, নট তুমি যদি এখানে এমনটা দাও, তুমি যদি এখানে প্রুফড ডকুমেন্ট দাও, ডকুমেন্ট, এই যে প্রুফড ডকুমেন্টস যদি দাও এটা কিন্তু ভাইয়া তোমার কিন্তু রং হবে, অর্থাৎ এই যে প্রুফড ডকুমেন্টস এটা কিন্তু তোমার সেন্টেন্সটা কি হবে, রং হবে। তোমার সঠিক কোনটা হবে, সঠিক হবে প্রুভেন ডকুমেন্টস, বুঝছো, প্রুভেন ডকুমেন্টস। তারপরে হচ্ছে প্রুভেন ম্যাটার, ঠিক আছে, প্রুভেন ম্যাটার। তারপরে হচ্ছে তোমার প্রুভেন সাবজেক্ট, প্রুভেন থিওরি, ঠিক আছে, প্রুভেন ম্যাথ। অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত ভুল করে কিন্তু আসি, অর্থাৎ তোমরা 9-10 এর সময় যেটা করতে কিনা জানি না, বাট আই ডিড, ঠিক আছে, আই ডিড ইট, আমি এটা কিন্তু করতাম। আমি হচ্ছে শেষে লিখতাম যে প্রুভড, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা অ্যান্সার হচ্ছে ধরো যে সাইন থিটা, কস থিটা, হাবিজাবি এগুলো শেষ করার লেখার পরে একদম শেষে লিখতাম যে প্রুভড, বাট ইটস নট প্রুভড, বরং এটা কি প্রুভেন, ঠিক আছে, অর্থাৎ প্রুভেন ম্যাথ। ওকে, এটা কিন্তু আমরা কিন্তু একটা প্রচলিত একটা কিন্তু আমরা কিন্তু ভুল করে থাকি। ওকে ওকে বাচ্চারা সবাই একটু ঝটপট বলো তোমরা বুঝতে পারতেছো কিনা। সুমাইয়া ল ডিপার্টমেন্টে নাকি পর্দা করা যায় না, এটা কি সত্য? নো ভাইয়া, এটা মিথ্যা। অনেক এরকম মেয়েরা আছে যারা খুব সুন্দরভাবে পর্দা করে, অ্যান্ড টিচার্স অলসো অ্যাপ্রিসিয়েটেড দেম, ঠিক আছে, এবং টিচাররা তাদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, তাদেরকে অনেক বেশি ভালোবাসে। লিখতাম, এখন জাস্ট দেখো ভাইয়া, ছোট ছোট জিনিস যেগুলো দরকার সেগুলো পিডিএফটা তো তোমরা পেয়ে যাবে, পরে তুমি হচ্ছে নোট করে নিও। ওকে, আচ্ছা
এবার এখানে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, এই প্র্যাকটিস গুলো দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো এখানে মিস্টার শর্মা ভার্ব 3 হবে নাকি হচ্ছে ভার্ব মানে অ্যাডজেক্টিভ হবে, এটা তোমরা একটু আইডেন্টিফাই করতে চেষ্টা করো। ওকে, মিস্টার শর্মা কুড নট স্পিক, সে হচ্ছে তোমার বলতে পারে না বিফোর দা লার্নড জাস্ট, এখানে কি এই যে এইটা হবে নাকি এইটা হবে, সবাই একটু বলো তো। এটা হচ্ছে লার্নড 1 আর হচ্ছে এটা 2, লার্নড 2, এইটা হবে, সবাই একটু ঝটপট বলো। দা ইনভেস্টিগেটরস, না বললে কিন্তু হবে না, সবাই ঝটপট বলো। দা ইনভেস্টিগেটরস, এটা হচ্ছে তোমার সাবজেক্ট। আচ্ছা, কেয়ারফুলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব কেন, কারণ এই যে শেষে এলওয়াই আছে, শেষে এলওয়াই থাকলেই সেটা সবসময় অ্যাডভার্ব হয় না। যেমন মাদার, মাদারের শেষে যদি এলওয়াই যুক্ত হয় সেটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিন্তু এই কেয়ারফুল, কেয়ারফুল একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ যদি অ্যাডজেক্টিভ হয় আর অ্যাডজেক্টিভের পরে যদি এলওয়াই থাকে তখন সেটা কি হয়ে যায়, তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কিন্তু যদি নাউন হয়, নাউনের পরে যদি এলওয়াই যুক্ত হয় তখন কিন্তু সেটা মানে অ্যাডজেক্টিভ হয়, সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে দ্য ইনভেস্টিগেটরস এটা হচ্ছে একটা সাবজেক্ট, এরপরে কেয়ারফুলি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। এরপরে এক্সামিনড এটা হচ্ছে ভার্ব। দ্য প্রুফড ডকুমেন্টস, আচ্ছা এখানে প্রুফড হবে নাকি হচ্ছে প্রুভেন হবে, এটা 1 এটা 2, ঝটপট তোমরা বলো। আচ্ছা এবিসি, এ বি দেই, এ বি, এটা এ এটা বি, একের এ বি কোনটা হবে, বি এর এ বি কোনটা হবে, এই ডকুমেন্টস এটা তো নাউন। আচ্ছা সবাই একটু বলো। এরপরে আসো তোমার 3 নাম্বার, দ্য ওল্ড ম্যান সাবজেক্ট, দ্য ওল্ড ম্যান সাবজেক্ট, হ্যাট, ঠিক আছে, হ্যাট এটা হচ্ছে তোমার হেল্পিং ভার্ব। এরপরে ড্রাঙ্ক হবে, এ হবে নাকি হচ্ছে ড্রাঙ্কেন, বি হবে, ঝটপট বলো। ওকে, এরপর 4 নাম্বার, দ্য পাইরেট, হ্যাঁ, স্টার্ট এট দ্য, এরপরে সাঙ্ক হবে নাকি সাঙ্কেন হবে, ট্রেজার, ঠিক আছে, সাঙ্কেন ট্রেজার, এ হবে নাকি হচ্ছে তোমার বি হবে, ঝটপট এই 4টা তোমরা অ্যান্সার করো তো। হ্যাঁ, ওকে, দেখো কাহিনীটা দেখো কি হচ্ছে। এই যে জাস, জাস কি বলতো, জাস একটা নাউন, তাহলে নাউনের আগে সবসময় কি বসে, বলবা ভাইয়া নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডজেক্টিভ যদি বসে এখানে তুমি লার্নড দিবা নাকি লার্নড দিবা, এই জায়গায় কিন্তু তোমার হচ্ছে এই যে লার্নড, এটা হচ্ছে তোমার ভার্ব 3, এই জায়গায় কিন্তু তোমার ভার্ব 3 দেওয়া যাবে না, বরং এখানে কি দিতে হবে, এখানে তোমার হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ দিতে হবে, আর অ্যাডজেক্টিভটা হচ্ছে তোমার লার্নড। পার্থক্যটা বুঝছো, কেন আমি এর আগে এতগুলো বকবক করলাম বা এতগুলো কেন লিখলাম, কারণটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ এবং ভার্ব 3, হ্যাঁ অ্যাডজেক্টিভ এবং ভার্ব 3 এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। অ্যাডজেক্টিভ এবং ভার্ব 3 এর ভিতরে কি আছে, পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো কি, সেই পার্থক্যটাই তোমাকে আমি কিন্তু এতক্ষণ থেকে দেখাইলাম, যে নাউনের আগে সবসময় তোমার অ্যাডজেক্টিভ বসবে, আর ভার্ব 3 যেই জায়গায় হয় সেই জায়গায় কিন্তু কি হবে বলতো, ভার্ব 3 হবে। এবং ওই অ্যাডজেক্টিভ গুলো তোমার যদি মুখস্থ না থাকে, তোমার যদি জানা না থাকে, তাহলে কিন্তু তুমি পারবা না, এগুলো কিন্তু তোমার মুখস্থ করতে হবে, ঠিক আছে, লিখতে হবে। ওকে, এরপরে দেখো, দ্য ইনভেস্টিগেটরস কেয়ারফুলি এক্সামিনড দ্য প্রুফড, এই যে দেখো ডকুমেন্টস, ডকুমেন্টস কি একটা নাউন, তাহলে নাউনের পূর্বে এখানে কি প্রুফড ভার্ব 3 হবে, নো, বরং এখানে কি হবে বলো তো, প্রুভেন হবে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এইটা, বি। ভেরি গুড সামিয়া। ওকে, এরপর 3 নম্বরটা, দ্য ওল্ড ম্যান হ্যাড, তাহলে হ্যাড আছে, তাহলে হ্যাডের পরে কি হবে, ভার্ব 3 হবে, তাহলে এই ড্রাঙ্কেন এখানে অ্যাডজেক্টিভ হবে না, বরং এখানে কি হবে, এখানে ড্রাঙ্ক হবে, অর্থাৎ DRUNK, ড্রাঙ্ক, এটা হচ্ছে ভার্ব 3, তাহলে হ্যাডের পরে ভার্ব 3 বসে। এরপরে দ্য পাইরেট স্টার্ট এট দ্য, দা আছে, তাহলে এই যে হচ্ছে দা, দা, দা হচ্ছে তোমার কি বলতো, দা হচ্ছে আর্টিকেল, আর এই যে ট্রেজার, ঠিক আছে, ট্রেজার চেস্ট, চেস্ট হচ্ছে দা, চেস্ট হচ্ছে তোমার নাউন, তাহলে নাউনের আগে এটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এবং এর আগে এটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কিন্তু সাঙ্ক হবে না, সাঙ্ক হবে না, বরং এখানে কি হবে, সাঙ্কেন হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এই যে বাকি যেগুলো আছে, বাকিগুলো তোমাদের জন্য HW থাকবে, ঠিক আছে, বাকিগুলো তোমাদের জন্য HW থাকবে, তোমরা খুব সুন্দরভাবে করে এগুলো তোমরা হচ্ছে সাবমিট করবে আমাকে, হ্যাঁ, যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা সাবমিট করবা, তাহলে সেখান থেকে আমরা হচ্ছে তোমাদের যে সলভ যদি লাগে সে সলভগুলো আমি তোমাদেরকে হচ্ছে দিয়ে দেব। ওকে, ওকে, এরপরে আসো, এরপরে কি বলতেছে। আচ্ছা, ও হ্যাঁ, এরপরে তো তোমার এগুলো অ্যান্সারও দেওয়া আছে, অ্যান্সারগুলো জাস্ট হচ্ছে তোমরা এগুলো দেওয়া আছে, সেই অ্যান্সারগুলো তোমরা দেখে নিবা। এরপর আসো তোমার ভার্ব কনফিউশন, ভার্ব কনফিউশন, ঠিক আছে, অর্থাৎ ভার্ব কনফিউশনটা আর থাকবে না, একদম ভার্ব কনফিউশন তোমার কাছে আর থাকবে না। জাস্ট এইটা একটু দেখো, যে এই যে ক্যাস্ট দিয়ে যতগুলো ভার্ব তোমার থাকবে, ক্যাস্ট, ঠিক আছে, ক্যাস্ট দিয়ে যতগুলো ভার্ব, টেলিকাস্ট, ব্রডকাস্ট, ওভারকাস্ট, তারপর হচ্ছে ফরকাস্ট, এই ক্যাস্ট দিয়ে যতগুলো ভার্ব থাকবে, এরপরে তোমার এই যে বিট,
কাট, হার্ট, পুট, শেড, হোয়াইট, ঠিক আছে। এরপর হচ্ছে স্প্রেড, এরপর হচ্ছে ওয়েট, কস্ট, তারপরে সেট, বেট, ট্রাস্ট, হিট, সিল্ট, তারপর হচ্ছে রিট, লেট, হ্যাঁ, ব্রাস্ট, কোয়াইট, শার্ট, এরপর হচ্ছে ওয়েট। এই যে ভার্বগুলো আছে, হ্যাঁ, এই ভার্বগুলো তোমার সবসময় সেম ফর্মে বসবে। এই ভার্বগুলো সবসময় কি ফর্মে বসবে? সেম ফর্মেটে বসবে। অর্থাৎ এগুলোর ভার্ব 1, তারপরে হচ্ছে ভার্ব 2 এবং হচ্ছে তোমার ভার্ব 3, এই সবগুলোই সেম। ভার্ব 1, ভার্ব 2 এবং হচ্ছে তোমার ভার্ব 3, এই তিনটাই কি বলতো? এই তিনটাই হচ্ছে তোমার সেম। ভার্ব 1 ও যা, ভার্ব 2 ও যা, ভার্ব 3 ও তা। ভার্ব 1 ও যা, ভার্ব 2 ও যা, ভার্ব 3 ও তা। ওকে, আচ্ছা। কিন্তু এই যে বিটটার ক্ষেত্রে একটু ঝামেলা আছে। এই যে বিট, যখন তোমার হচ্ছে বিট 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 তিনটাই যখন হচ্ছে তোমার হবে, হ্যাঁ, তিনটা ফর্মে যখন তোমার মানে একই রকম হবে, বিট এর ভার্ব 1, হ্যাঁ, এটার 1, এটার ভার্ব 2 যখন তোমার হচ্ছে এই যে বিট হবে, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ভার্ব 3 যেটা, সেটাও যখন তোমার বিট হবে, তখন এর অর্থ হচ্ছে তোমার কি বলে বলতো? ওই যে বোল বোল ওটা, বা হচ্ছে তোমার ওই, তোমরা কি কখনো ছেলেরা যারা আছো তারা হয়তো বা দেখছো যে পাইকারি বাজারে, ঠিক আছে, পাইকারি বাজারে কিন্তু বলে যে ধরো মাছ, ঠিক আছে, মাছের যে পাইকারি বাজার বা যে কোনো এরকম পাইকারি বাজারে একটা উঠায় যে এটা কত টাকা থেকে শুরু, ধরো 700 টাকা থেকে শুরু, যে 700 700 700, হ্যাঁ 700, এরকম করে যে জোরে জোরে যে চিল্লাই চিল্লাই বলে। তারপরে তোমরা হকারকে দেখছো, ঠিক আছে, তো হকারকে দেখছো না, যে দেখে লন, বাচ্চা লন, 5 টাকা, 10 টাকা, 50 50, আরো জোরে 50। তো এই যে জোরে জোরে যে বল উঠায়, ঠিক আছে, বা জোরে জোরে যে বলে, এইটার বাংলা হচ্ছে এই যে বিট, ঠিক আছে। যখন তোমার বিট 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 তিনটাই যখন হচ্ছে তোমার সেম ফরম্যাটে হবে, তিনটাই যখন তোমার সেম ফরম্যাটে হবে, তখন এর অর্থ হবে তোমার হচ্ছে এটাকে কি বলবো, মানে বল উঠানো, ঠিক আছে, বা হচ্ছে তোমার চিৎকার করা। আমি চিৎকার করা লিখি, চিৎকার করা। কিন্তু যখন তোমার হচ্ছে এই যে বিট, তারপরে হচ্ছে তোমার ব্যাট, বিডেন, কিন্তু যখন তোমার বিট এর পাস্ট ফর্ম, ঠিক আছে, ব্যাট এবং পাস্ট পারফেক্ট ফর্ম, এটা যখন তোমার হচ্ছে বিডেন এইরকম যখন হবে, তখন এর অর্থ তখন একটু ভিন্ন হবে। এর অর্থ তখন হচ্ছে তোমার আদেশ করা। এর অর্থ কি করা হবে? আদেশ করা। এই জায়গা থেকে তোমরা রিলেট করতে পারো। সবাই বলো তো, এই যে ফরবিট মানে কি? ফরবিট মানে কি? ফরবিট মানে কিন্তু নিষেধ করা, নিষেধ করা, ঠিক আছে, নিষেধ করা। ফরবিট মানে কি? নিষেধ করা। তোমার ন্যারেশনে কিন্তু পড়ছো ফরবিট মানে হচ্ছে নিষেধ করা। তাহলে এই যে যখন বিট এর পাস্ট ফর্ম ব্যাট এবং পাস্ট পারফেক্ট ফর্ম হচ্ছে তোমার বিডেন হচ্ছে, তখন এর অর্থ হচ্ছে আদেশ করা, এবং আদেশের পূর্বে তোমার এই ফর প্রিফিক্স যুক্ত হওয়ার কারণে এর অর্থ কি হয়ে যাচ্ছে? নিষেধ করা। আর যখন তোমার বিট 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 তিনটে যখন সেম ফরম্যাটে থাকতেছে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, তখন সেই ক্ষেত্রে সেইটাকে আমরা কি বলি বলতো? সেইটাকে আমরা বলি হচ্ছে তোমার চিৎকার করা, বা হচ্ছে ওই যে বল উঠানো। ওকে, এরপরে ক্যাস্ট। হ্যাঁ, ক্যাস্ট মানে তো হচ্ছে তোমার ভোট দেওয়া। ক্যাস্ট মানে কি? ক্যাস্ট মানে হচ্ছে তোমার ভোট দেওয়া, শুধুমাত্র ক্যাস্ট মানে হচ্ছে ভোট দেওয়া। এরপরে হচ্ছে ওয়েট মানে হচ্ছে তোমার ওয়েডিং, ঠিক আছে, ওয়েডিং অলসো। ওয়েট মানে কি বলতো? ওয়েট মানে হচ্ছে বিবাহ। মুসকি মুসকি হাসতেছো নাকি বিবাহের কথা শুনে? এই যে ওয়েডিং, ওয়েডিং অলসো এক্সিস্ট, অর্থাৎ ওয়েট মানে হচ্ছে তোমার বিবাহ করা। ওয়েট, এটার তিনটার অর্থ কি বলতো? তিনটার ভার্ব কিন্তু সেম ফর্ম, ঠিক আছে। ওকে, তাহলে আর হচ্ছে ওয়েট, যখন তোমার হচ্ছে এই যে ওয়েট আসতেছে, টি টি যখন আসতেছে, তখন কিন্তু এর অর্থ তোমার হচ্ছে কিন্তু আর বিয়ে থাকতেছে না। তখন এর অর্থ কিন্তু তোমার হচ্ছে ভেজা, ভেজা হওয়া। ওয়েট মানে হচ্ছে তোমার কি হওয়া? ভেজা হওয়া। আর যখন ডি হইতেছে, তখন সেই ক্ষেত্রে ওয়েট মানে হচ্ছে তোমার বিবাহ করা। ওকে, আর ম্যারি, এটার যে আরেকটা তো আছে তোমার বিবাহ করা, ম্যারি, ওইটাও, আর হচ্ছে এই যে ওয়েট, এটাও। এখান থেকে কিন্তু তোমার এই যে ওয়েডিং, তোমরা ওয়েডিং কমিউনিটি সেন্টার বা ওয়েডিং পার্টি এরকম তোমরা শুনে থাকবা হয়তো বা, তো এইটা হচ্ছে সেটা, বুঝছো? হাই হাই, আমাকে হকার বানিয়ে দিও না। তাহলে আমরা এটা বুঝলাম। দেখো, এইখান থেকে তোমাদের কিন্তু হচ্ছে প্রশ্ন কিন্তু হয়। দেখো, এই যে সালমান কি? সাবজেক্ট, এক্সপ্লেইনড ভার্ব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার ভার্ব 2, এক্সপ্লেইনড, ভার্ব 2। সালমান এক্সপ্লেইনড হোয়াই হি হ্যাড নট ওয়েডেড। তাহলে এই যে দেখো, এখানে ওয়েডেড, এটা কি ভুল নাকি সঠিক? সবাই একটু ঝটপট বলো যে এখানে ওয়েডেড এটা ভুল না সঠিক? সালমান এক্সপ্লেইনড হোয়াই হি হ্যাড নট ওয়েডেড ঐশ্বরিয়া। সালমান এক্সপ্লেইন করেছে সে কেন ঐশ্বরিয়াকে বিয়ে করেনি। ওকে, তাহলে সবাই একটু ঝটপট বলো এইখানে এটা সঠিক নাকি ভুল। এরপরে উই ইউজুয়ালি স্লিপ, আমরা স্বাভাবিকভাবে হচ্ছে ঘুমাই। এখানে ইউজুয়ালিটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটা কি বলতো? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ইন
আচ্ছা ইন প্রিপোজিশন, এটা প্রিপোজিশন হওয়ার কারণে ইন বেডরুমস এটা যেহেতু নাউন, তার মানে ঠিকই আছে, প্রিপোজিশনের আগে তো পরে তোমার নাউন বসবে। উইথ দ্য ডোর, উইথ প্রিপোজিশন, এরপরে তোমার নাউন বসেছে। ওকে, এখানে কোনো ঝামেলা নাই। বেডরুমস উইথ দ্য ডোর ফার্মলি শার্টেড, ফার্মলি শার্টেড বিহাইন্ড আস। ঠিক আছে, বলো দ্য ডোর ফার্মলি শার্টেড বিহাইন্ড আস, এইখানে কি ঝামেলা? We usually sleep in bedroom with the door firmly shutted behind us. বলো এখানে কি ঝামেলা আছে? হ্যাঁ, ভেরি গুড সুমাইয়া, এখানে কিন্তু ওয়েডেড, এই ওয়েডেডটা কিন্তু কি বলতো ভুল, কারণ এখানে কি হবে তাহলে? এখানে কিন্তু তোমার হচ্ছে শুধুমাত্র ওয়েড হবে, অর্থাৎ দুইটা ডি না একটা ডি? একটা ডি, ঠিক আছে, ওয়েট। কারণ এই ওয়েট এটার ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 তিনটাই কিন্তু সেম। দ্যাটস ওয়াই এখানে যদিও বা হ্যাড আছে, হ্যাড থাকার পরেও এখানে কি হবে? ওয়েট হবে। বুঝতে পারছো? অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু, ভেরি গুড, ওয়েট। এরপরে সেকেন্ডটা, আচ্ছা ওইটা বিয়ের কথা তো এই কারণে এটা সবসময় মনে আছে। এবার এটা বলো কি হবে তাহলে? এখানে শার্টেড, এখানে কিন্তু তোমার হচ্ছে আমরা যেমনটা দেখেছি তোমার হচ্ছে এই যে পুট পুট পুট, অনুরূপ ভাবে আমরা কিন্তু কি দেখেছি? শার্ট শার্ট শার্ট, এই শার্ট এটাও কিন্তু তোমার কি হবে বলতো? এটাও কিন্তু তোমার হচ্ছে ভুল হবে, বরং এখানে শার্টেড হবে না, বরং কি হবে? SHUT, শার্ট। গট ইট? বুঝতে পারছো যে এইখান থেকে এই যে রেগুলার ইররেগুলার, হ্যাঁ রেগুলার ইররেগুলার ভার্ব, এই যে রেগুলার ইররেগুলার ভার্ব যেগুলো আছে, এই রেগুলার ইররেগুলার ভার্ব থেকে তোমার কি টাইপের প্রশ্ন হতে পারে? কি টাইপের প্রশ্ন হতে পারে তোমরা কি একটু ধারণা নিতে পারছো? বলো তো, যে রেগুলার ইররেগুলার যে ভার্বগুলো আছে, এই রেগুলার ইররেগুলার ভার্ব থেকে কি টাইপের প্রশ্ন হতে পারে তোমরা কি ধারণা নিতে পারছো? যদি পেরে থাকো তাহলে এই যে 3, 4, 5, 6 এগুলো তোমাদের HW থাকবে, এগুলো অবশ্যই করবা। না করলে তোমার এই যে ক্লাস ক্লাস করা এগুলো আসলে কোনো বৃথা, এখানে কোনো তোমার লাভ কিন্তু হবে না। এরপরে আসো তোমার আমাদের কনফিউজিং ভার্ব, ঠিক আছে, রোল অফ কনফিউজিং, আচ্ছা কনফিউজিং পেয়ার অফ ভার্বস, ঠিক আছে। অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলো তোমার অনেক বেশি কনফিউশন ক্রিয়েট করে, অনেক বেশি কি করে? কনফিউশন ক্রিয়েট করে। যেমন ধরো 1 নম্বরে লে আর হচ্ছে তোমার লাই, ঠিক আছে। এইখান থেকে তোমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। একটা হচ্ছে তোমার ট্রানজিটিভ, হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ। এই দুইটা ভার্বের ভিতরে পার্থক্য কি? একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। আগে আমি দুইটা প্রকার ভার্ব বললাম, মোট কয়টা প্রকার ভার্ব বলি তোমরা জাস্ট আজকে মাথায় রাখবা। প্রথমে আমি কি বললাম বলো তো? প্রথমে আমি বললাম হচ্ছে রেগুলার ইররেগুলার ভার্ব, এখন বলতেছি হচ্ছে তোমার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব যেটা, এই ট্রানজিটিভ ভার্বটা অবশ্যই এর একটা কি লাগবে? অবজেক্ট লাগবে। কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব যেটা, এটার কোনো প্রকার অবজেক্ট দরকার হয় না, অর্থাৎ এটা অবজেক্ট ছাড়াই হচ্ছে এটা পরিপূর্ণ। বাট ট্রানজিটিভ ভার্ব যেটা, এটার অবশ্যই একটা কি লাগবে বলতো? একটা তোমার অবজেক্ট লাগবে, অবজেক্ট ছাড়া এটা কিন্তু পরিপূর্ণ নয়। পরিপূর্ণ নয়। এবার আসো এই যে ভার্ব দুইটা, একটা হচ্ছে লে আর একটা হচ্ছে লাই, এই দুটোর ভিতর পার্থক্য কি? যখন বলতেছি লে, ঠিক আছে, LAY, এই লে এটা হচ্ছে ভার্ব 1, ভার্ব 2 হচ্ছে লেট, এবং হচ্ছে তোমার ভার্ব 3 হচ্ছে কি? লেট। এটার মিনিং হচ্ছে এটা একটা ট্রানজিটিভ ভার্ব, এবং এর মানে হচ্ছে টু পুট, অর্থাৎ কোনো কিছু রাখা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তোমার কোনো কিছু রাখা, অর্থাৎ লেট মানে হচ্ছে কোনো কিছু রাখা। প্লেস অন সামথিং ডাউন, অথবা কোনো কিছুতে বসা। হ্যাঁ, আরেকটা অর্থ হতে পারে, এটার অর্থ তোমার ডিম পাড়া, ঠিক আছে। এর অর্থ কি? ডিম পাড়া। লেট মানে হচ্ছে তোমার ডিম পাড়া। গট ইট? আর যখন তোমার LIE, লাই যখন হচ্ছে, এটা হচ্ছে ভার্ব 1, লাই হচ্ছে তোমার ভার্ব 1, ভার্ব 2 হচ্ছে তোমার লে, এবং ভার্ব 3 হচ্ছে কি বলতো? লেন। এটা কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এটাকে পরিপূর্ণ করার জন্য কোনো রকম অবজেক্টের দরকার হয় না, কোনো রকম কিসের দরকার হয় না? অবজেক্টের দরকার হয় না। এবং এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে তো রিক্লাইন অর বি সিচুয়েটেড, অর্থাৎ একদম কি শুয়ে পড়া থাকা। ওকে, এইটা হচ্ছে তোমার লে। এরপর আসে তোমার রাইস আর হচ্ছে রাইস, অর্থাৎ রেস এবং হচ্ছে রাইস, এই দুটোর ভিতরে পার্থক্যটা দেখো। রেস যেটা, এই রেস এটা হচ্ছে তোমার একটা ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ রেস মানে হচ্ছে উঠানো, অর্থাৎ কি উঠাবে? হ্যান্ড উঠাবে, ট্রানজিটিভ ভার্ব। আর এই যে রাইস যেটা, রাইস, রোস, রিজন, ভার্ব 2, 3 গুলো দেখো, এগুলো ভালোভাবে পড়বা, ঠিক আছে। রেস হচ্ছে তোমার উঠানো, আর রাইস মানে হচ্ছে নিজে উঠা। রাইস মানে কি? নিজে উঠা। ওকে, এই কি বলে সালমান খান আর ঐশ্বরিয়ার প্রেম ছিল নাকি? এগুলো কথা এখন বলার দরকার নেই, রমজান মাস না, রোজা রমজান মাস, এগুলো নায়ক নায়িকাকে ভুলে যাও। আচ্ছা,
টু লিফট সামথিং আপ অর্থাৎ কোনো কিছুকে উঠানো, ঠিক আছে। আর রাইজ মানে হচ্ছে টু মুভ আপওয়ার্ড অন সেলফ অর্থাৎ নিজে উঠা, ঠিক আছে। এরপরে তোমার এই যে ফল ভার্সেস ফেল, এই জিনিসগুলো জাস্ট তোমরা পড়ে ফেলবা, যে ফল এটা হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ আর ফেল এটা হচ্ছে তোমার ট্রানজিটিভ। ফল ইন্ট্রানজিটিভ, ফেল হচ্ছে তোমার কি ট্রানজিটিভ। ওকে, আচ্ছা। এরপরে আছে তোমার ওয়াইন্ট এবং হচ্ছে ওন্ট। ওয়াইন্ট এবং হচ্ছে তোমার কি ওন্ট, এগুলো পড়ে ফেলবা। ওয়াইন্ট হচ্ছে তো, ওয়াইন্ট মানে কি বলতো? ওয়াইন্ট মানে হচ্ছে তোমার টু টুইস্ট অর কোয়েল সামথিং। মানে হচ্ছে ওয়াইন্ট এর পাস্ট ফর্ম হচ্ছে ওন্ট এবং পাস্ট পারফেক্ট ফর্ম হচ্ছে তোমার ওন্ট। টু টুইস্ট অর্থাৎ দ্বিচারিতা বা দ্বিমুখী, এইরকম আর কি অর্থ। আর ওন্ট যখন হচ্ছে ওন্ট, ওন্ডেড, ওন্ডেড মানে হচ্ছে আহত হওয়া, টু ইনজুর, আহত হওয়া, ঠিক আছে। এটার অর্থ কি? এটার অর্থ তোমার দ্বিচারিতা, দ্বিচারিতা। আর এই যে ওন্ট যেটা, এর অর্থ হচ্ছে তোমার আহত হওয়া, আহত হওয়া, আহত হওয়া, ঠিক আছে। ওয়াইন্ট এবং হচ্ছে তোমার ওন্ট। এরপর হচ্ছে তোমার ফাইন্ড এবং ফাউন্ড। ফাইন্ড যখন হচ্ছে, ফাইন্ড এটার ভার্ব 1, এটার ভার্ব 2 কি? এটার ভার্ব 2 হচ্ছে তোমার ফাউন্ড এবং ভার্ব 3 হচ্ছে ফাউন্ড, এটার অর্থ তোমার খুঁজে পাওয়া, ঠিক আছে। আর ফাউন্ড যখন বলতেছে, ফাউন্ড, ফাউন্ডেড, ফাউন্ডেড মানে হচ্ছে তোমার ভিত্তি প্রস্তর স্থাপন করা, ভিত্তি দেওয়া, ফাউন্ডেড, ঠিক আছে। ফাউন্ডেশন আমরা বলি না, সেখান থেকে তোমার হচ্ছে ভিত্তি প্রস্তর দেওয়া। তারপরে টপ মোস্ট ইম্পর্টেন্ট একটা ভার্ব, সেটা হচ্ছে, এটা অনেকবার পরীক্ষায় এসেছে, হ্যাং এবং হচ্ছে তোমার হাং অর হ্যাংড, ঠিক আছে। যখন এই হ্যাং বলতেছে তখন এটার পাস্ট ফর্ম হচ্ছে তোমার HUNG, হাং, এবং পাস্ট পারফেক্ট ফর্ম হচ্ছে তোমার হাং। হ্যাং, হাং, হাং এর মানে হচ্ছে তোমার টু সাসপেন্ড সামথিং অর্থাৎ কোনো কিছুকে কি করা, মানে সাসপেন্ড করে দেওয়া। ওকে, আচ্ছা। আর যখন তোমার হ্যাং হচ্ছে তখন এর অর্থ হচ্ছে তোমার কি ঝুলানো। হ্যাং, হ্যাংড, হ্যাংড মানে হচ্ছে তোমার কি বলতো, ঝুলানো। গট ইট? ওকে। এরপরে ফ্লাই এবং ফ্লো, এই দুটো ভার্ব দেখবা। ফ্লাই, ফ্লাই এর ভার্ব 1, এর ভার্ব 2 হচ্ছে তোমার ফ্লিউ, ভার্ব 3 হচ্ছে তোমার ফ্লোন। এটা একটা ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, ইনট্রানজিটিভও হতে পারে। এটার মানে হচ্ছে টু মুভ থ্রু দ্য এয়ার অর্থাৎ আকাশে উড়া, ফ্লাই, ঠিক আছে, ফ্লাই করা, আকাশে উড়া। ওকে। আর ফ্লো যেটা, ফ্লোট, ফ্লোট এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, টু মুভ স্টেডিলি অ্যান্ড কন্টিনিউয়াসলি ইন আ কারেন্ট বা স্ট্রিম অর্থাৎ ফ্লো যখন বলতেছে এটার মানে হচ্ছে তোমার কি উড়া, বাট এটা তোমার হচ্ছে কি, এটা হচ্ছে তোমার স্টেডিলি, শান্তভাবে, ধীর স্থির ভাবে। আর ফ্লাই যেটা, এটা একদম শা শা করে উড়ে যাওয়া, ঠিক আছে। যদি শা শা করে উড়ে যাওয়া বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ফ্লাই। আর যদি শা শা করে উড়ে যাওয়া না হয়, বরং ধীর স্থির ভাবে আস্তে আস্তে যদি উড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার একটা ফ্লো। গট ইট? আচ্ছা। এরপরে তোমার হচ্ছে তোমার স্লে এবং হচ্ছে তোমার স্লিউ। স্লে মানে কি আর স্লিউ মানে কি? স্লে এটার ভার্ব 2 হচ্ছে তোমার স্লিউ, আর ভার্ব 3 হচ্ছে স্লেন। স্লে, স্লিউ, স্লেন, স্লে, স্লিউ, স্লেন। আর ভার্ব স্লিউ যেটা, এই স্লিউ এটার ভার্ব 2 হচ্ছে তোমার স্লিউট, আর ভার্ব 3 হচ্ছে কি স্লিউট। ওকে। স্লে এটা একটা ট্রানজিটিভ ভার্ব, এটার মানে হচ্ছে টু কিল ভায়োলেন্টলি অর্থাৎ কাউকে অন্যায়ভাবে কি করা, হত্যা করে ফেলা। এটা হচ্ছে তোমার স্লে এর অর্থ, স্লে, স্লিউ, স্লেন। আর স্লিউ, স্লিউট, স্লিউট যেটা, এটার অর্থ হচ্ছে টু টার্ন অর স্লাইড ভায়োলেন্টলি অর আনকন্ট্রোলেবলি অর্থাৎ একদম অপ্রত্যাশিতভাবে, আনকন্ট্রোল ওয়েতে কেউ যদি হচ্ছে কাউকে এরকম হত্যা করে, ঠিক আছে, বা হচ্ছে মেরে ফেলে, বা হচ্ছে ভায়োলেন্টলি তাকে হচ্ছে তোমার কোনো রকম খারাপ কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি বলতো? সেটাকে আমরা বলি হচ্ছে তোমার স্লিউট, স্লিউ, স্লিউট, স্লিউট। গট ইট? বুঝতে পেরেছো বাচ্চারা? এটা খুব সুন্দরভাবে তোমরা এই ভার্বগুলো কি করবা, এই ভার্বগুলো পড়ে ফেলবা। এই কয়টা ভার্ব পড়লে আশা করা যায় এখান থেকে কমন পাবা, ঠিক আছে। একটা হচ্ছে তোমার লে, লাই, রাইস, তারপরে হচ্ছে রেইস এবং রাইসের ভিতরে পার্থক্য, ফল এবং ফেলের ভিতরে পার্থক্য, এরপর হচ্ছে ওয়াইন্ট এবং ওন্ডের ভিতরে পার্থক্য, ফাইন্ড এবং ফাউন্ডের ভিতরে পার্থক্য, হ্যাং, হাং, হ্যাংড এটা, এরপর হচ্ছে ফ্লাই, ফ্লো, এরপর হচ্ছে স্লাই, স্লিউ। জাস্ট এগুলো পড়ে ফেলবা। বুঝছো? ওকে। বলো, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত তোমরা কিছু বুঝছো কি না? অনেক বেশি গরম লাগতেছে। ওকে, আচ্ছা। কি প্রশ্ন? ভিগোরাস, ভিগোরাস মানে হচ্ছে জোরালো ভাবে, অর্থাৎ একদম মানে শক্তভাবে, কঠিন ভাবে। ধরো তুমি আইসক্রিম খাইতে চাচ্ছ, কিন্তু তোমার বড় ভাই তোমাকে আইসক্রিম দিতেছে না, তো তুমি একদম ইন আ ভিগোরাস ওয়ে ইউ
কিপ ইউর ব্রাদার, তুমি তোমার ভাইকে একদম মানে কঠিন ভাবে জোরালো ভাবে তুমি তোমার ভাইকে ধরছো যে না আমাকে হচ্ছে তোমার একদম দিতেই হবে আইসক্রিম। তো এইটাকে আমরা কি বলি, এটাকে বলি তোমার হচ্ছে ভিগোরাস। বুঝছো সুমাইয়া? সুমাইয়া আচ্ছা, আমরা তাহলে এটা বুঝলাম। আমরা একটা স্টুডিওতে আছি, আরেকটা স্টুডিওতে এখানকার এসিতে একটু সমস্যা হয়ে গেছে। যে স্টুডিওতে তোমাদের আছে সেই স্টুডিওতে তোমাদের নায়ক ভাইয়া, তোমাদের হচ্ছে রাকিব ভাইয়া শুয়ে আছে। তো তো তোমাদের জন্য আর কি সারা রাত কাজ করছে, কষ্ট করছে, সারা রাতে তোমাদের জন্য হচ্ছে স্লাইড টাইড বানিয়েছে। আজকে রাতে তো তোমাদের সাথে ক্লাস আছে ভাইয়ার। হ্যাঁ, তো ভাইয়া হচ্ছে তোমাদের জন্য ক্লাস নেবেন, এই কারণে স্লাইড রেডি করছে। আজকে রাত 10টার সময় তোমাদের সাথে কিন্তু ক্লাস আছে ভাইয়া, তাই না? তো ওই পোলাই ঘুমাইতেছে এখানে, এই কারণে ওই স্টুডিওতে ক্লাস নিতে পারলাম না। ওইখানে হচ্ছে এসি আছে, বাট এখানে এসি নেই, এখানে এই জন্য একটু গরম লাগতেছে। ওকে, তো ভাইয়ারা তোমাদের জন্য কত কষ্ট করতেছে। তোমরা যদি না পড়ছো আর যদি ভালোভাবে গুচ্ছতে রেজাল্ট না করো, খবর আছে কিন্তু। ওকে, তাহলে আমরা ওই পর্যন্ত বুঝলাম। এইবার আমরা এছাড়াও আরো কিছু কাহিনী আছে, আরো কিছু ভার্ব আছে, যেই ভার্বগুলো ছাড়াও অন্যান্য পার্টস অফ স্পিচের মধ্যেও কিন্তু এরকমটা হতে পারে। যেমন ধরো এই যে 6 নাম্বার যে ইয়াটা আছে, ইফেক্ট আর হচ্ছে এফেক্ট। ইফেক্ট যখন হয় তখন এটা নাউন, বাট এ দিয়ে যখন হয় এফেক্ট তখন কিন্তু এটা কি হয় বলতো, এটা কিন্তু তোমার ভার্ব। অনুরূপভাবে লাইসেন্স আর হচ্ছে তোমার লাইসেন্স, এইখানে হচ্ছে তোমার এস ই যখন থাকতেছে তখন এটা ভার্ব, আর যখন সিই থাকতেছে তখন এটা কি বলতো, নাউন। এটা জাস্ট পড়ে ফেলবা যে লাইসেন্স যখন এস ই দিয়ে হচ্ছে, এই যে এস ই, তখন এটা ভার্ব হিসেবে কাজ করতেছে টু গিভ পারমিশন, অর্থাৎ কাউকে পারমিশন দেওয়া। ঠিক আছে, অর্থাৎ পারমিশন দেওয়া। ওকে, আর যখন সিই থাকতেছে, সিই থাকলে তখন সেই ক্ষেত্রে হচ্ছে তোমার তোমার লাইসেন্স ডকুমেন্ট প্রুভিং পারমিশন, অর্থাৎ তোমার যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলোকে প্রুফ করার জন্য যে পারমিশন, সেই পারমিশন হচ্ছে তোমার এই লাইসেন্স সিই দিয়ে। অর্থাৎ সিই দিয়ে পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, আর এসই দিয়ে পার্টস অফ স্পিচ হচ্ছে কি ভার্ব। ওকে, তাহলে এই যে লাইসেন্স, এইটার ভার্ব টু যখন তোমাকে বলবে যে লাইসেন্সড ইয়োর কার, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু এসইডি এইটা কিন্তু হবে। ওকে, সেখানে আবার সিই দিব না, সিই দিও না। এই নায়িকা বলি নাই, আমি নায়ক বলছি। এই সুমাইয়া, আমি নায়ক বলছি, নায়িকা বলি নাই। তোমরা তো আমাকে পুরো ফাঁসিতে ঝুলাই দিবা। আচ্ছা, এরপরে আসো অ্যাডভাইস এবং হচ্ছে অ্যাডভাইস। যখন অ্যাডভাইস আইএসই, ঠিক আছে, যখন অ্যাডভাইস আইএসই থাকবে তখন সেই ক্ষেত্রে সেটা কিন্তু তোমার ভার্ব হিসেবে কাজ করবে। যখন আইসিই থাকবে তখন সেই ক্ষেত্রে সেটা কি হিসেবে কাজ করবে, নাউন হিসেবে কাজ করবে। যখন আইসিএসই থাকবে তখন সেই ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার ভার্ব হিসেবে কাজ করবে, আর যখন আইসিই থাকবে তখন সেটা কি হবে, সেটা তোমার নাউন হিসেবে কাজ করবে। এরপরে প্র্যাকটিস আর হচ্ছে তোমার নাফিসা, এখন তো গুলানো যাবে না। আচ্ছা, আর হচ্ছে প্র্যাকটিস আইসিই আর হচ্ছে আইএসই। যখন আইসিই থাকবে তখন সেটা হচ্ছে নাউন, আর যখন আইএসই থাকবে তখন সেই ক্ষেত্রে এটার অর্থ এটা তোমার কি হিসেবে কাজ করবে, ভার্ব হিসেবে কাজ করবে। এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আনোয়ার আছো ভাইয়া? ছেলেরা কই? ছেলেদেরকে এদেরকে ক্লাসেই দেখা যায় না। কয়জন ছেলে আছে? আচ্ছা ছেলেরা তোমরা একটু এখানে রেসপন্স করো তো দেখি, তোমরা কয়জন আছো ক্লাস করতেছো? ওকে, তাহলে আশা করি আমরা এই যে কনফিউশন, ভার্বের যে কনফিউশন গুলো আছে, এই ভার্বের কনফিউশন গুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এগুলো সুন্দরভাবে তোমরা কি করে ফেলবা, তোমরা সুন্দরভাবে এগুলো মুখস্থ করে ফেলবা। এগুলো মুখস্থের উপরে, এগুলোর উপরে কোনো ওষুধ কিন্তু নাই। ওকে, এগুলো যদি সুন্দরভাবে মুখস্থ করো তাহলেই কেবল সম্ভব। মুখস্থ ছাড়া এখানে তোমার আর কোনো কিছুই, এখানে ওষুধ কাজ করবে না। ওকে, এবারে আমরা জানবো হচ্ছে তোমার এস্টেটিভ ভার্ব সম্পর্কে। এই এস্টেটিভ ভার্ব গুলো কি, এইটা দেখো, আমরা এর আগে প্রথম কয়টা ভার্ব বললাম, প্রথমে ইররেগুলার ভার্ব বললাম, রেগুলার ভার্ব বললাম, তারপরে সেকেন্ডলি আমরা আরো একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে তোমার কি বলতো, তোমার স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্বটা এবার আমরা শিখবো, ঠিক আছে। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বলেছি, রেগুলার ইররেগুলার বলতেছে, মনে রাখিও কয়টা ভার্ব বলতেছে। এরপর আমরা বলবো হচ্ছে স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব কোনগুলো, স্টেটিভ ভার্ব কোনগুলো, মানে হোয়াট ইজ স্টেটিভ ভার্ব। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ভাইয়া স্টেটিভ ভার্ব জিনিসটা আসলে কি, স্টেটিভ ভার্ব জিনিসটা কি, সুলাইমান খান বুঝি না, মাত্র ঘুমাই উঠলাম, আর ঘুমাইও না সুলাইমান। সাইফুল্লাহ আছো, স্বর্ণালী সেতু। ওকে,
স্টেটিভ ভার্ব জিনিসটা কি? স্টেটিভ ভার্বটা হচ্ছে তোমার নন অ্যাকশন ভার্ব অর নন প্রোগ্রেসিভ ভার্ব। নন অ্যাকশন ভার্ব মানে যেই ভার্বগুলো তোমার কোনো কাজ করবে না, অর্থাৎ এগুলো দ্বারা কোনো অ্যাকশন বুঝাবে না। তাহলে বুঝাবেটা কি ভাইয়া? এগুলো কোনো অ্যাকশন বুঝাবে না, বরং তোমরা পঞ্চ ইন্দ্রিয় তো জানো। পঞ্চ ইন্দ্রিয় মানে মানে হচ্ছে তোমার এই যে চোখে দেখা, তারপরে হচ্ছে তোমার ঘ্রাণ নেওয়া, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ফিলিং, টাচ, অনুভব করা, এই যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো হচ্ছে তোমার স্টেটিভ ভার্ব। এই জিনিসগুলো কি বলতো? এই জিনিসগুলো হচ্ছে তোমার স্টেটিভ ভার্ব। এই জিনিসগুলো হচ্ছে কি? স্টেটিভ ভার্ব। এগুলোকে তোমার ভার্ব অফ পারসেপশনও বলা হয়, ঠিক আছে, ভার্ব অফ পারসেপশনও বলা হয়। দেখো কি কি এক্সপ্রেস করে? স্টেটিভ ভার্বস এক্সপ্রেস দ্য স্টেটস অফ বিইং, অর্থাৎ কোন একটা বর্ণনা হওয়া। এরপর কন্ডিশন বা হচ্ছে তোমার শর্ত বোঝায়, অর্থাৎ যেই ভার্বগুলো শর্ত বোঝায়। ইমোশন, হায় হায় ইমোশন নিয়ে খেলা করিও না, ঠিক আছে। এই যে ইমোশন বা হচ্ছে তোমার অনুভূতি, এই অনুভূতি, এইটাকে বলা হবে তোমার স্টেটিভ ভার্ব। এগুলো ডিরেক্ট বসাই দেয় যে এই যে নো, এটা হুইচ টাইপস অফ ভার্ব, এটা কোন প্রকারের ভার্ব। বিইউপিতে এরকম প্রশ্ন আসছিল, তখন তোমাদেরকে দিতে হবে এটা স্টেটিভ ভার্ব। বিইউপিতে একবার প্রশ্ন আসছিল আমার অ্যাডমিশন, আমি যখন বিইউপিতে পরীক্ষা দিয়েছিলাম আমার সময় কিন্তু আসছিল। আমি বিইউপিতে FASS যে ইয়াটা, সেখানে আমি কিন্তু 146 মানে 147 অর্থাৎ 147তম হয়েছিলাম। তো ওই প্রশ্নে কিন্তু এই স্টেটিভ ভার্বটা আসছিল। আনফরচুনেটলি আমি কিন্তু পারি নাই, ঠিক আছে, যেই কারণে আমি আসলে মানে এই ভার্বের আমার এখনো আর কি আমার মনে থাকে। একদম ভার্ব দিয়ে তোমার ডিরেক্ট বসাই দেয় যে এটা কোন টাইপস অফ ভার্ব, তখন কিন্তু তোমাদের কিন্তু না জানা থাকলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু হবে না। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার রিলেশনশিপ বা যে কোনো ধরনের সম্পর্ক, ঠিক আছে, যে কোনো ধরনের সম্পর্ক, ধরো মা বাবা, ভাই বোন, এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলোর ভিতরে যে ইয়াগুলো থাকে, অ্যাকশনগুলো থাকে, সেটাকে আমরা কি বলতে পারি? এই তোমার স্টেটিভ ভার্ব বলতে পারি। কি কি হতে পারে দেখো, যে মেন্টাল স্টেট বা মানসিক অবস্থায় যে ভার্বগুলো প্রকাশ করে, যেমন ধরো নো, বিলিভ, তারপর আন্ডারস্ট্যান্ড, রিয়ালাইজ, অনুভব করা, আন্ডারস্ট্যান্ড বোঝা, বিলিভ বিশ্বাস করা, নো মানে জানা। যেমন আই নো দা আনসার, আমি অ্যান্সারটা জানি। তাহলে আই নো দা অ্যান্সার মানে কি? আমি অন্তত জানি বলতে আমার ভিতরে আছে, রাইট, অর্থাৎ আমার মাইন্ডে আছে। হ্যাঁ, তো এইটাই বলতেছি যে মেন্টাল স্টেট, ঠিক আছে, ইজ দা স্টেটিভ ভার্ব। এরপরে সেকেন্ডলি ইমোশনাল বা অনুভূতি, ঠিক আছে, এই ইমোশন তোমরা এই শব্দটার সাথে অনেক বেশি পরিচিত। ওকে, এই যে ইমোশন, ইমোশনাল যে ভার্বগুলো রয়েছে, এই ইমোশনাল ভার্বগুলো আর স্টেটিভ ভার্ব। যেমন ধরো লাভ, ভালোবাসা, হেট, ঘৃণা করা, লাইক, তারপর প্রেফার, ওয়ান্ট, এগুলো সবের অর্থ তোমরা জানো। যেমন শি লাভস ক্লাসিক্যাল মিউজিক, সে হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক কি করে বলতো? অনেক বেশি ভালোবাসে। তাহলে এই যে লাভস, এই লাভস, দিস ইজ আ স্টেটিভ ভার্ব। লাভটা কি বলতো? একটা স্টেটিভ ভার্ব। তারপরে পজেশন, মালিকানা, যে ভার্বগুলো বোঝায়। হ্যাভ মানে কি? থাকা, অর্থাৎ আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ আ কার, যদিও নাই, ঠিক আছে, আমার একটা গাড়ি আছে, ঠিক আছে। তারপরে ধরো আই হ্যাভ আ টি শার্ট, ঠিক আছে, আই হ্যাভ আ বোর্ড। তো এই যে পজিশন যেগুলো আছে, এই পজিশন ভার্বগুলোকে বলা হবে স্টেটিভ ভার্ব। এরপরে ওন মানে হচ্ছে নিজের থাকা, পজেস মালিকানা, বিলং মালিকানা, এই সবগুলোর অর্থ হচ্ছে, সবগুলোই তোমার কোন টাইপস অফ ভার্ব? এই সবগুলো কিন্তু তোমার হচ্ছে একটা এই সবগুলোই হচ্ছে তোমার স্টেটিভ ভার্ব। আরে সিঙ্গেল শিপ না রে পাগলি, এটা হচ্ছে তোমার রিলেশনশিপ, সিঙ্গেল শিপ না। সিঙ্গেল শিপ কে বলছে? আমি কি সিঙ্গেল শিপ বলছি? আমি তো সিঙ্গেল শিপ বলি নাই, আমি তো রিলেশনশিপ বলছি। এই যে রিলেশনশিপ, এটা মানে হচ্ছে সম্পর্ক। যেমন মা বাবা একটা সম্পর্ক, রাইট, অর্থাৎ এমন কিছু ভার্ব যেগুলোর কি এরকম সম্পর্ক স্থাপন করে। রিলেট, যেমন এই ভার্বটা। তারপরে হচ্ছে ভাই বোন, এটা একটা সম্পর্ক, ঠিক আছে। তারপর হচ্ছে দাদা দাদি, তারপরে হচ্ছে চাচা চাচি, নানা নানি, এই প্রত্যেকটাই কিন্তু এক একটা কি বলতো? প্রত্যেকটা এক একটা হচ্ছে রিলেশন। তো যেই ভার্বগুলো হচ্ছে এরকম রিলেশনশিপ এস্টাবলিশ করে, ওই ভার্বগুলোকেও আমরা কি বলবো? ওই ভার্বগুলোকেও আমরা হচ্ছে এই যে স্টেটিভ ভার্ব বলবো। ওকে, ভেরি গুড। এরপরে আর কি কি আছে? ভার্ব অফ সেন্সেস, ভার্বস অফ সেন্সেস বা ভার্বস অফ পারসেপশন। যেমন ধরো এই যে সি, তারপর হেয়ার মানে শোনা, স্মেল ঘ্রাণ নেওয়া, টেস্ট মানে হচ্ছে চেখে দেখা, এরপরে ফিল বা অনুভব করা। ওকে, এই প্রত্যেকটাই হচ্ছে তোমার ভার্বস অফ পারসেপশন বা ভার্ব অফ সেন্সেস। এইগুলো হচ্ছে তোমার স্টেটিভ ভার্ব। এরপরে আর কি কি আছে? অ্যাপিয়ারেন্স বা অপিনিয়ন ভার্ব যেগুলো আছে, অর্থাৎ কাউকে উপদেশ দেওয়া বা কোনো কিছু অপিনিয়ন দেওয়া, এগুলো হচ্ছে তোমার কি মানে হচ্ছে তোমার স্টেটিভ ভার্ব। যেমন ধরো সিম মানে হচ্ছে মনে করা, অ্যাপিয়ার মানে হচ্ছে মনে করা, লুক মানে তাকানো, সাউন্ড মানে কি মানে হচ্ছে তোমার শব্দ করা, এগুলো হচ্ছে তোমার স্টেটিভ ভার্ব। বারবার বলতেছি, এরপরেও যদি পরীক্ষায় প্রশ্ন আসে আর যদি না পারো, তারপর তোমাদের হাড্ডি হুড্ডি কিন্তু একদম পুরো ভেঙে ফেলবো, ঠিক আছে। ওকে, তারপরে এই যে মেজারমেন্ট, মেজারমেন্ট মানে কি? পরিমাণবাচক যে তোমার ভার্বগুলো আছে, এই মেজারমেন্ট বা পরিমাণবাচক ভার্বগুলোকে আমরা বলি স্টেটিভ ভার্ব। যেমন ধরো এই যে কন্টেইন,
ঠিক আছে, কস্ট মূল্য, কনসিস্ট, তারপরে হচ্ছে ম্যাটার। ওকে, এই সবগুলো হচ্ছে তোমার স্টেটিভ ভার্ব। তোমরা তো সাহারি খেয়ে খুব ভালোভাবে ঘুমাইছো, বাট আমি কিন্তু ঘুমাইতে পারিনি। আমি না ঘুমিয়ে তোমাদের জন্য এই স্লাইড রেডি করে সেই পুরান ঢাকা থেকে এই যে এখানে সায়েন্স ল্যাব প্রায় কত মিলিমিটার, প্রায় 2 কিলোমিটারের মতো, 2 কিলোমিটারের মতো। তো এই 2 কিলোমিটার রাস্তা সেহারি খেয়ে তারপরে হচ্ছে তোমাদের জন্য স্লাইড রেডি করে, এরপরে হচ্ছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে, এরপরে হচ্ছে তোমাদের এখানে এসে অফিসের দারোয়ান দিয়ে সবকিছু খুলে, এরপরে সবকিছু স্টুডিও নিজে নিজে সেট আপ করে, এই যে এসি ছাড়া গরমের মধ্যে, ঠিক আছে, আমি তারাই তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। এরপরেও যদি তোমরা চান্স না পাও, তারপরে খবর আছে, অবশ্যই পড়াশোনা করবা, পড়াশোনার বিকল্প নাই। ওকে, গুড। তাহলে আমরা স্টেটিভ ভার্বটা বুঝলাম। সবাই একটু ঝটপট বলো যে তোমরা স্টেটিভ ভার্বটা ক্লিয়ারলি বুঝছো কিনা, স্টেটিভ ভার্ব বুঝছো কিনা। ওকে ভাইপুরা বলো যে তোমরা এই স্টেটিভ ভার্বটা বুঝছো কিনা, স্টেটিভ ভার্ব সম্পর্কে কারো কোনো ঝামেলা আছে কিনা। ভেরি গুড। স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব, গুড। আচ্ছা, এবার এই ভার্ব অ্যাডভান্স শুরু করার আগে আমি আরেকটু তোমাদেরকে হচ্ছে আরেকটু বেসিক তোমাদেরকে জানতে হবে, পড়াশোনা করতে হবে। সেটা হচ্ছে কিছু কিছু ইন্ডিকেশন আছে বা কিছু কিছু ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডগুলো থাকলে তোমার টেন্সের ভিতরে ভেরিয়েশন আসে। টেন্সের ভিতরে কি আসে? টেন্সের ভিতরে তোমার ভেরিয়েশন আসে। সেই ওয়ার্ডগুলো তোমাদেরকে একটু জানাই দিই, ঠিক আছে? যেমন ধরো তোমার এই যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখো যে কি আছে, অলওয়েজ, আচ্ছা বাংলা ইয়া নেই, হোয়াইট, অলওয়েজ, তারপরে ধরো তোমার নেভার, নেভার, এরপর হচ্ছে অফেন, অফেন। এই যে ওয়ার্ডগুলো যদি থাকে, এই ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স ব্যবহার করবা। যদি অলওয়েজ, নেভার, অফেন থাকে, স্বাভাবিকভাবে অলওয়েজ এবং নেভার থাকলে সেই ক্ষেত্রে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট, আর যদি অফেন থাকে তাহলে সেই ক্ষেত্রে কি বলতো, সেই ক্ষেত্রে তোমার পাস্ট পারফেক্ট। অনুরূপভাবে সো ফার, ঠিক আছে, সো ফার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও তোমার পাস্ট প্রেজেন্ট পারফেক্ট বসবে, প্রেজেন্ট পারফেক্ট বসবে। তারপরে হচ্ছে তোমার ইয়েট, অলরেডি, ইয়েট, অলরেডি, তারপর হচ্ছে সোফার, সোফার, এরপর হচ্ছে বিফোর। এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে পারফেক্ট টেন্স বসবে, পারফেক্ট টেন্স, ঠিক আছে? যদিও বা এটা টেন্সের আলোচনায় আমরা আবারও পড়বো, বাট তোমাদের এখন আমি জানিয়ে দিলাম যাতে করে তোমরা এখন থেকে হচ্ছে একটু সতর্ক থাকো। ওকে, এরপরে এখানে আরো একটা লেখো, সেটা হচ্ছে স্টিল। স্টিল যদি থাকে তখনও তোমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, স্টিল থাকলেও সেই ক্ষেত্রে প্রেজেন্ট তোমার এই যে ইনডিফিনিট হবে। ওকে, তারপরে হচ্ছে তোমার এগো, ইন আর্লি ডেজ, তারপরে হচ্ছে তোমার লাস্ট, এই টাইপের, লাস্ট উইক, লাস্ট মান্থ, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট বসবে। ওকে, এরপরে হচ্ছে তোমার যদি সিন্স অথবা তোমার হচ্ছে ফর, সিন্স, ফর, এরপরে যদি তোমার হচ্ছে টাইম থাকে, ঠিক আছে, সিন্স 2019, ঠিক আছে, তারপর হচ্ছে ফর 2 ইয়ার্স, এই টাইপের যদি টাইম থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট অর পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট অর পাস্ট পারফেক্ট। জাস্ট এটা তোমাদের একটু মাথায় থাকলো, এটা সুন্দরভাবে তোমরা কি রাখবা, তোমরা ইয়া করবা। আনোয়ার, এই জন্য তো সবকিছু পড়তে হবে, ঠিক আছে? তোমার এরকম সুযোগ থাকবে না, যে ছেলেটা চান্স পাচ্ছে তার তো এরকম হয় না, সে চান্স পাচ্ছে কেমনে, তুমি কেন চান্স পাও না? এগুলো কথা বলবা না।
ঠিক আছে? এখন শোনো, তুমি যদি সফল না হয়, আমার একটা বন্ধু, সে কোথাও চান্স পায় নাই, ঠিক আছে? তো সে একদিন আমাকে বলতেছে যে আহ, আমি তো পড়তেছি বস, আমি তো খুব পড়াশোনা করতেছি, কিন্তু আমার তো চান্স হচ্ছে না। আমি, ভাই শোনো, তুমি মানে অনেক বেশি পড়তেছো, তোমার পরিশ্রমের কোনো কমতি নেই, কিন্তু তাও তুমি চান্স পাচ্ছ না। এই কথা তুমি মানুষকে বললে মানুষ তোমার কথা বিশ্বাস করবে? তুমি দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করো, কিন্তু আল্লাহ তালা তোমাকে দিচ্ছে না। তুমি একটু বলে দেখিও তো কাউকে যে ভাই আমি তো পড়াশোনা করতেছি, যে তবুও তোমার হচ্ছে না। তোমার হবে না কেন? তাহলে যে ছেলেটা পাচ্ছে সে কেমনে পাচ্ছে, তুমি কেন পাচ্ছ না? তো তাহলে তোমার পড়াশোনার ঘাটতি আছে, বা আর যে চান্স পাচ্ছে তার কোনো পড়াশোনার ঘাটতি নেই। তোমার এই ঘাটতিটা কোথায়? এই ঘাটতিটা খুঁজে খুঁজে বের করো, ঘাটতিটা খুঁজে বের করে তারপরে পড়াশোনা করো। কিন্তু এইটা বলার সুযোগ নাই যে আমার দ্বারা হচ্ছে না বা আমি পারতেছি না। পৃথিবীতে আল্লাহ তালা সবাইকেই কিন্তু সেম মেধা দিয়ে পাঠাইছে, সেম জ্ঞান দিয়ে পাঠাইছে, সেম নলেজ, সেম ইন্টেলেকচুয়াল পাওয়ার, সেম ব্রেন, সবকিছু কিন্তু সেম দিয়ে পাঠাইছে। পার্থক্য কেন? পার্থক্য হচ্ছে তুমি কম পড়াশোনা করো, আমি বেশি পড়াশোনা করি। তুমি 24 ঘন্টার ভিতরে ধরো 10 ঘন্টা ঘুমাও, বাকি 5 ঘন্টা হচ্ছে মোবাইল টিপো, আর বাকি হচ্ছে তোমার টাইমগুলো ওগুলো ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও। বাট আমি ওরকম করি না। আমি 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 5 ঘন্টা ঘুমাই, বাকি 19 ঘন্টার ভিতরে 12 ঘন্টা পড়াশোনা করি, আর বাকি টাইমটা আমি হচ্ছে আমার আদার্স কোনো কাজকর্ম করি। জাস্ট এই পার্থক্য, ঠিক আছে? এইরকমটা কখনোই যেন না হয় যে তোমরা এরকম কাউকে দোষারোপ করবা না, নিজেকেই সবসময় বলবা এবং এইটার উপরে মোটিভেশন দিয়ে রাখবা যে না, আমার পড়াশোনায় গ্যাপ রয়েছে, আমি পারতেছি না, কেন আমাকে পারতেই হবে। দেখো, এটাই কিন্তু তোমাদের যারা ফার্স্ট টাইমার আছো, তোমরা তো সবাই ফার্স্ট টাইমার, তো তোমাদের জন্য কিন্তু এই বছরের জন্য এই গুচ্ছটা, এটাই কিন্তু লাস্ট। এরপরে কিন্তু আর তোমাদের সুযোগ নেই এই বছরের জন্য। এরপরে আবার সেকেন্ড টাইমার। আর রেশিও বলে যে ফার্স্ট টাইমে যাদের হয় তাদেরই হয়, সেকেন্ড টাইমে খুব কম। ঠিক আছে, ধরো যারা মেয়ে আছে, তাদের বাসা থেকে এখন একটা তোমার বিয়ের প্রেশার হয়তো বা দিয়ে দিবে যে না, তোর দ্বারা দেওয়া কিছু হইলো না, তুই না পারলে হচ্ছে ভার্সিটিতে চান্স পাইতে, শুধু শুধু এতদিন সময় নষ্ট হইলো, তো যা তুই শ্বশুর বাড়িতে গিয়ে চুলা ঠাল। হুম, এটা মেয়ে, যারা গ্রামের মেয়ে আছে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এটা হবে। ঠিক আছে, বা অনেক মেয়েরা যদি হচ্ছে দেখা গেল যে ফ্যামিলি ব্যাকআপ ভালো, বা ফ্যামিলি সেভাবে তাকে সাপোর্ট দিয়ে রাখবে, কিন্তু তবুও তাকে কথা শুনতে হবে, উঠতে বসতে। অর্থাৎ বিভিন্ন ফ্যামিলি প্রোগ্রামে যাবে, তখন সবাই জিজ্ঞেস করবে, তার ব্যাচমেট বা হচ্ছে তার আত্মীয়, মামা বাড়িতে যাবে বা যে কোনো আত্মীয় স্বজনের বাসায় যাবে, তখন জিজ্ঞেস করবে একদম মুখের উপরে যে কি অবস্থা, ও তো ইন্টারমিডিয়েট পাস করলো, তো ওর কি কোথাও চান্স হয়েছে? তো দেখবা সেই ক্ষেত্রে তোমার মানে ওই প্রোগ্রামগুলোতে তোমার যাওয়ার থেকে না যাওয়াই মানে ভালো মনে হবে। তো এই যে দীর্ঘ একটা সময়, অর্থাৎ নেক্সট ইয়ে আসা পর্যন্ত, এই দীর্ঘ সময়টার ভিতরে তুমি যে ট্রমাটাইজ হয়ে যাবা, এই ট্রমাটাইজ থেকে আর বের হইতে পারবে না। কিন্তু তুমি যদি গুচ্ছ ভার্সিটিতেই যদি চান্স পাও, চান্স পেয়ে একটা ভার্সিটিতে যদি ভর্তি থেকে তারপরে তুমি যদি সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দাও, তাহলে তোমার মনে একটা ফুর্তি থাকবে, আলাদা একটা ভালো লাগা কাজ করবে। তুমি সবাইকে বুক ফুলিয়ে বলতে পারবা যে না, আই এম অলসো আ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাট এখন আমার ভার্সিটি পছন্দ না, আমি এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি। তুমি বলতে পারবা গর্ব করে। কিন্তু তুমি যদি কোনো ভার্সিটিতে চান্স না পাও, তুমি কখনো তোমার আত্মীয় স্বজন কাউকে তুমি বুঝাতে পারবা না এইটা বলে যে আমি তো অনেক পড়াশোনা করছি কিন্তু আমি তা সত্ত্বেও পাইনি। এইটা কাউকে বুঝাতে পারবে না। আর এটা বুঝালেও তারা বুঝবে না। আর এটা লজিক্যাল কোনো কথাও না। তুমি পড়ো নাই, তোমার কোনো গ্যাপ ছিল, এই জন্য তুমি পাও নাই, এটাই হচ্ছে ট্রু। ওকে, এই জন্য সামনে একটা সুযোগ আছে, 3 এপ্রিল, এপ্রিল মাসের 3 তারিখে তোমাদের পরীক্ষা। তো আমাদের এখানে যে ক্লাসগুলো হচ্ছে তোমরা তো দেখতেছো যে বাংলা, ইংলিশ এবং জিকে খুব সুন্দরভাবে কিন্তু আমরা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু স্মুথলি বেসিক টু অ্যাডভান্স কিন্তু আমরা আগাচ্ছি। তো জাস্ট এইটাতে ফোকাস করো। আর মুখস্থ পার্টগুলো এখন থেকে পড়াশোনা শুরু করো। বিগত সালের যে প্রিভিয়াস যে ইয়ারের যে কোশ্চেন
সাউন্ড আছে? এবার সাউন্ড আছে? আসছে আসছে? ওইটার চার্জ শেষ। এই তো সাউন্ড, এখানে সাউন্ড আসছে এবার? সাউন্ড আসছে, সাউন্ড আসছে। হ্যালো ভাইয়া। হুম। হ্যাঁ, আসছে তো, আসছে তো। ওকে, জি ক্লিয়ার। ওইটার চার্জ শেষ, বুঝছো? চার্জ শেষ হওয়ার কারণে ইয়া হয়েছে। বুঝতে পারছো তো? সুতরাং অবশ্যই তোমার হচ্ছে নিজেকে হচ্ছে এখন মোটিভেটেড রাখতে হবে যে আমাকে একটা ভার্সিটিতে পেতেই হবে চান্স। ওকে, অনেকগুলো কথাবার্তা বললাম, ঠিক আছে? এখন আসো, আমাদের এটা হচ্ছে আমাদের বেসিকের একদম লাস্ট রুল। এটা শেষে এরপরে আমরা হচ্ছে অ্যাডভান্স যে রুলস গুলো আছে বা অ্যাডভান্স যে জিনিসগুলো হচ্ছে সেগুলো জানবো। সেটা হচ্ছে কিছু কিছু ভার্ব আছে, যেই ভার্বগুলোর পরে কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর পরে তোমার কখনো কোনো রকম এস বসবে না, কোনো এস বসবে না। দেখো কি সেটা? কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে এস বসে না। যে ভার্বগুলোর পরে কি বসে না? এস বসে না, ঠিক আছে? যে ভার্বগুলোর পরে এস বসে না। ওকে, এবং এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা মানে ভার্বগুলো কি কি? ভার্বগুলো তোমরা জাস্ট একটু লিখে নাও। সেটা হচ্ছে তোমার এই যে মেক, মেক ভার্বের পরে তারপর হচ্ছে সিলেক্ট, সিলেক্ট, এরপর হচ্ছে তোমার ইলেক্ট, এগুলোকে ফ্যাক্টেটিভ ভার্বও বলে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার অ্যাপয়েন্ট, ইলেক্ট, সিলেক্ট, অ্যাপয়েন্ট, তারপর হচ্ছে চুজ, চুজ, এরপর হচ্ছে তোমার নেম, কল, এরপর ডিক্লার, কনসিডার, ডিক্লার, কনসিডার, এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর পরে কখনো কি বসে না বলতো? এই ভার্বগুলোর পরে তোমার কখনো এস বসে না। কেন বসে না? কারণটা দেখো। ধরো আমি বললাম যে আই মেট হিম, আই মেট হিম ক্যাপ্টেন। এটা দেখো, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আই। মেট এটা হচ্ছে তোমার ভার্ব, হিম এটা তোমার অবজেক্ট। এই অবজেক্টের আরেকটা কিন্তু তোমার একটা মডিফাই করতেছে হচ্ছে ক্যাপ্টেনটা, ঠিক আছে? অবজেক্ট অবজেক্ট হচ্ছে তোমার এই যে ক্যাপ্টেন। এই ক্যাপ্টেনটা হচ্ছে তোমার এই অবজেক্টের একটা কমপ্লিমেন্ট, অবজেক্টের একটা কি কমপ্লিমেন্ট। এখন এইটা দ্বারাই কিন্তু অর্থটা তোমার পরিপূর্ণ, রাইট? এখন যদি আমি আবারও নতুন করে এখানে অ্যাড করে দেই যে আই মেট হিম অ্যাজ ক্যাপ্টেন, দিস ইজ রং, এটা কিন্তু করা যাবে না। পরীক্ষার খাতায় তোমার এইরকম কিন্তু হয়তোবা ধরে দেবে, ঠিক আছে? গট ইট? বুঝতে পেরেছো? অনুরূপ ভাবে ধরো আমরা বললাম যে উই কল হিম, উই কল হিম অ্যাজ নায়ক, ঠিক আছে? উই কল হিম অ্যাজ নায়ক, আমাদের রাকিব স্যার। ওকে, তাহলে এই যে কল ভার্বটা আছে, এই কল ভার্বটা থাকার কারণে এইখানে কিন্তু এই অ্যাস কিন্তু হবে না, অ্যাস কিন্তু হবে না, বিকজ এই যে হিমটা আছে এই হিমেই কিন্তু হচ্ছে নায়কের কি বলতো, নায়ক, এই হিমকেই কিন্তু নায়ককে মডিফাই করতেছে, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ এই হিম ইজ ইকুয়াল টু নায়ক। দ্যাটস ওয়াই এইটার দ্বারাই কিন্তু এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো আবার নতুন করে এই কলের পরে অ্যাস তোমার যুক্ত করার কোনো মানে হয় না। এটাকে বলা হয় তোমার কি ভার্ব বলতো? এগুলোকে তোমার বলা হয় তোমার ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ, ফ্যাক্টিটিভ ভার্ব, ঠিক আছে? ফ্যাক্টিটিভ ভার্ব। আই হোপ তোমরা এই ভার্বগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কি কি? এগুলো একদম সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা, যে মেক, সিলেক্ট, ইলেক্ট, অ্যাপয়েন্ট, চুজ, নেম, কল, কনসিডার,
ঠিক আছে, তারপরে আরেকটা আছে ডিক্লেয়ার। এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর পরে কখনো তোমার এস বসবে না। এই ভার্বগুলোর পরে কখনো কি বসবে না? এস বসবে না। ঠিক আছে, এই ভার্বগুলোর পরে কখনো এস বসবে না। যদি এস বসে তাহলে দিস ইজ রং। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার একটা বিষয়। এরপরে আরো কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর পরে তোমার হচ্ছে এস বসতে পারে। সেই ভার্বগুলোর পরে তোমার এস বসতে পারে। আচ্ছা, স্ট্রাকচারটা লিখে দেই যে সাবজেক্ট, এরপরে তোমার হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে অবজেক্ট, এরপরে তোমার হচ্ছে এস প্লাস ডিটারমাইনার প্লাস নাউন। ঠিক আছে, এই যে ডিটারমিনেন্টটা কখনো কখনো হতেও পারে, আবার কখনো কখনো নাও হতে পারে, বাট এই যে স্ট্রাকচার ফলো করবে এইটা। ঠিক আছে, অর্থাৎ শুরুতেই তোমার একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের উপর একটা ট্রানজিটিভ ভার্ব থাকবে, এরপরে অবজেক্ট থাকবে, এরপরে তোমার এস থাকবে, তারপরে হচ্ছে তোমার নাউন থাকবে। এখন এই নাউনের আগে অনেক সময় তোমার ডিটারমিনেন্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সে ভার্বগুলো কি কি? সে ভার্বগুলো হচ্ছে তোমার ডিসক্রাইব, ডিস CRIBE, ডিসক্রাইব। এরপরে হচ্ছে তোমার পোর্ট্রে, PORTRAY, ডিসক্রাইব, পোর্ট্রে। তারপর হচ্ছে মেনশন, মেনশন। এরপর হচ্ছে রিগার্ড, মেনশন, রিগার্ড। তারপর হচ্ছে রেসপেক্ট, রেসপেক্ট। দেন ডিফাইন, রেসপেক্ট, ডিফাইন। এরপর হচ্ছে ট্রিট, ট্রিট। ভিউ, এরপর হচ্ছে নো, ঠিক আছে, ইটিসি। এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর পরে তোমার কি বসতে পারে? অবজেক্ট, অবজেক্টের পরে তোমার এস বসতে পারে। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি যে পিপল, পিপল ডিসক্রাইব, CRIBE, পিপল ডিসক্রাইব বুড়িগঙ্গা, বুড়ি, পিপল ডিসক্রাইব বুড়িগঙ্গা, অর্থাৎ বুড়িগঙ্গা নদী, ঠিক আছে, অ্যাজ দা পলিউটেড, পলিউটেড রিভার। ঠিক আছে, অর্থাৎ পিপল, মানুষজন, ডিসক্রাইব বা বর্ণনা করে, এই যে ডিসক্রাইব বর্ণনা করে বুড়িগঙ্গা, এটা হচ্ছে তোমার অবজেক্ট। এই যে এরপরে কি বসাইছি? এস বসাইছি, এস দা পলিউটেড রিভার, অর্থাৎ একটা তোমার পলিউটেড বা কি বলে এটাকে, এটাকে বলে তোমার হচ্ছে তোমার দূষিত, একটা দূষিত নদী হিসেবে এটাকে সবাই ডিসক্রাইব করে বা হচ্ছে এইটাকে বলা হয়। ঠিক আছে, এটা ডিটারমাইনার, ডিটারমাইনার, DET, ডিটারমাইনার। ঠিক আছে, ডিটারমিনেন্টটা অনেক সময় থাকতেও পারে, আবার হচ্ছে অনেক সময় নাও থাকতে পারে। ডিটারমিনার থাকতেও পারে, আবার অনেক সময় কি থাকতে পারে? নাও থাকতে পারে। ইটস নট ম্যান্ডেটরি যে থাকতেই হবে। ওকে, তাহলে এই ভার্বগুলো জাস্ট তোমরা মাথায় রাখবা, এই ভার্বগুলো জাস্ট কি রাখবা? মাথায় রাখবা। এর মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে তোমার যে বেসিকটা, এই বেসিকটা কিন্তু শেষ। এবার আমরা অ্যাডভান্সটা পড়বো। এই অ্যাডভান্সটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেসিকটা এতক্ষণ পর্যন্ত আমাদের বেসিকটা ছিল, বেসিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তোমাদের মোটামুটি পরীক্ষার জন্য, কিন্তু এখন অ্যাডভান্স লেভেলে যে পড়াগুলো পড়াবো এগুলো কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, অ্যাডভান্সে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু রিক্যাপ করতে চাই এই যে এতক্ষণ থেকে আমরা কি কি পড়লাম বেসিকে। ঠিক আছে, সর্বপ্রথম আমরা ইন্ট্রো দিয়েছি, তারপরে তোমাদেরকে হচ্ছে আমরা একটা কোটো পড়াইছি, তারপরে হচ্ছে ভার্বের ডেফিনেশনটা দিয়েছি, এরপর রেগুলার ইররেগুলার ভার্ব পড়াইছি। ওকে, প্র্যাকটিস। তারপরে হচ্ছে তোমার এখানে যে ভার্ব এবং ভার্ব 3 এবং অ্যাডজেক্টিভ এর ভিতরে যে পার্থক্যটা, সে পার্থক্যটা তোমাদেরকে দেখিয়েছি। তারপরে এগুলো তোমাদের ডিরেক্ট দেখানো হয়েছে। ওকে, এরপরে দেন তোমাদের যে ভার্বের কনফিউশন, যে সেম ভার্ব হতে পারে, ঠিক আছে, বা ভার্ব 2, 3 এবং হচ্ছে 1 তিনটাই যে সেম, এগুলো দেখানো হয়েছে। এরপরে তোমাদের যে বিভিন্ন কনফিউজিং যে ভার্বগুলো রয়েছে, সে কনফিউজিং ভার্বগুলো তোমাদেরকে দেখানো হয়েছে, এগুলোর অর্থ এবং এগুলো কোন প্রকার ভার্ব সেগুলো দেখানো হয়েছে। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব দেখাইছি। তারপর স্টেটিভ ভার্ব কোনগুলো, ভার্ব অফ পারসেপশন বা ভার্ব অফ সেন্সেস যেগুলো আছে সেগুলো দেখাইছি। ঠিক আছে, তারপরে তোমাদের এমন কিছু ভার্ব আছে যেগুলোর পরে তোমার হচ্ছে এস বসে,
সরি, এটা তোমার ওই বিভিন্ন সাইন যে আছে বিভিন্ন টেন্সের, সেই সাইনগুলো দেখানো হয়েছে। কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে তোমার হচ্ছে অবশ্যই এস কখনো বসে না, সেটা দেখাইছি। তারপরে হচ্ছে যে ভার্বগুলোর পরে এস বসে সেগুলো দেখাইছি। তারপরে হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব দেখানো হয়েছে। এর মাধ্যমে আমাদের কিন্তু ভার্বের যে বেসিকটা, এই বেসিকটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমরা ভার্বের যে অ্যাডভান্স লেভেলের যে প্রশ্নগুলো রয়েছে বা ভার্বের যে অ্যাডভান্স গুলো রয়েছে, ঠিক আছে, অ্যাডভান্স, এই অ্যাডভান্স জিনিসপত্র শিখবো। সবাই একটু নড়ে চড়ে বসো, যদি বসে থাকো তাহলে সবাই একটু দাঁড়াও, সবাই একটু দাঁড়াও, যদি বসে থাকো তাহলে একটু দাঁড়াও, আর যদি দাঁড়ায় থাকো তাহলে সেক্ষেত্রে একটু হাঁটাহাঁটি করো, যদি একটু ইয়া করে থাকো তাহলে একটু মাথাটা একটু দরকার হয় একটু শান্ত হয়ে থাকে, একটু কাম ডাউন। এবার আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলের পড়াশোনাগুলো করব। ওকে, গুড, শুরু করতে পারি? সবাইকে একদম শান্ত চিত্ত হয়ে আছো? বলো, তোমাদের রেসপন্স চাই। শুরু করব? হ্যাঁ আনোয়ার, রাতে সৌরভ ভাইয়ের ক্লাস আছে। শুরু করব আমরা অ্যাডভান্স। সাইফুল্লাহ বলেছে শুরু করেন। ওকে ওকে, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এখন ভার্বের যে অ্যাডভান্স গুলো আছে সেই অ্যাডভান্স গুলো আমরা শুরু করব। দেখো, প্রথমেই আসছে সেটা হচ্ছে তোমার নন ফাইনাইট। এর আগে তোমাদের আমি অনেকগুলো ক্লাসে কিন্তু ভার্বের দুইটা প্রকার বলেছিলাম, ঠিক আছে, যে একটা ফাইনাইট আর একটা নন ফাইনাইট। নন ফাইনাইট আবার কয় প্রকার? নন ফাইনাইট আবার হচ্ছে তোমার 3 প্রকার, যেটাকে আমরা আইজিপি, ঠিক আছে, আই, এরপরে জি এবং পি, এই তিনটে দিয়ে আমরা মনে রেখেছিলাম, মনে আছে? আইতে হচ্ছে ইনফিনিটিভ, এরপরে হচ্ছে জিতে হচ্ছে জিরান্ট, আর পিতে হচ্ছে পার্টিসিপাল, ঠিক আছে, ইয়াতে হচ্ছে পিতে হচ্ছে পার্টিসিপাল। আমরা এই তিনটা দেখেছিলাম। আবার এই যে পি যেটা আছে, এই পিটা হচ্ছে তোমার পার্টিসিপাল যে আছে, এই পার্টিসিপাল আবার 3 প্রকার আমরা দেখেছিলাম। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপাল। তো আমরা তো এর আগে হচ্ছে জাস্ট শুধু প্রকারগুলো দেখেছি। আজকে আমরা এই প্রত্যেকটা প্রকারের ভিতরে যে আসলে কিভাবে ফাংশন করে, আমরা সেই ফাংশনগুলো অ্যাডভান্স ওয়েতে ইনশাআল্লাহ আমরা হচ্ছে আজকে দেখার চেষ্টা করি। চলো, প্রথমে আসে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব is that is changed by tense and person, ঠিক আছে। নন ফাইনাইট ভার্ব কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার না is not change, যেগুলো আর কি চেঞ্জ হবে না, ঠিক আছে, which never act as main verb, ঠিক আছে, যেগুলো তোমার টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না, এবং সাথে সাথে মেইন ভার্ব যেভাবে আর কি একটা সেন্টেন্সের মধ্যে বসে ওইভাবে সেন্টেন্সের মধ্যে বসতে পারে না। যেমন ধরো রিয়া সাবজেক্ট, প্লান্স হচ্ছে তোমার একটা ভার্ব, টু স্টাডি, তাহলে দেখো এখানে টু স্টাডি হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। তারপরে দে প্লান টু স্টাডি, এটা একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তারপরে যে টিম আপ প্লান টু স্টাডি, দিস ইজ নন ফাইনাইট ভার্ব। ওকে, তারপরে দেখো হার্ড ফর দা এক্সাম টু অ্যাচিভ, এই টু অ্যাচিভ একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এখানে সিঙ্গুলার পারসন, এরপর হচ্ছে হার্ড ফর দ্য এক্সাম টু অ্যাচিভ, এটাও একটা কি তোমার একটা নন ফাইনাইট ভার্ব। এরপর হচ্ছে এই যে টু অ্যাচিভ, এটা একটা নন ফাইনাইট ভার্ব। এখন এই নন ফাইনাইট ভার্ব গুলো, ফাইনাইট ভার্ব কিন্তু তোমার সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, কিন্তু নন ফাইনাইট ভার্ব কিন্তু সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না। এটা হচ্ছে প্রথম কথা। যেমন ধরো এই যে রিয়া, রিয়া থাকার কারণে এখানে কিন্তু প্লান্স হয়েছে, ঠিক আছে, কারণ রিয়া হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়েছে। দে, এটা যেহেতু প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে কিন্তু প্লান হয়েছে, কারণ দে হচ্ছে প্লুরাল, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা তোমার কি হয়? প্লুরাল হয়। এখানে কিন্তু প্লান হয়েছে। আবার দেখো টিনা, এখানে প্লান্ট ভার্ব টু হয়েছে। তো তিনটা সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল হওয়ার কারণে তোমার মেইন ভার্ব যেগুলো, মেইন ভার্বগুলোর ভিতরে কিন্তু আমরা পরিবর্তন লক্ষ্য করেছি, অর্থাৎ মেইন ভার্বের মধ্যে পরিবর্তন হয়েছে। অন দ্য আদার হ্যান্ড এই টু স্টাডি, টু স্টাডি, টু স্টাডি, টু অ্যাচিভ, টু অ্যাচিভ, টু স্টাডি, এগুলোতে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। তাহলে নন ফাইনাইট ভার্ব কি? তোমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ নন ফাইনাইট ভার্ব, তাহলে নন ফাইনাইট ভার্ব ইজ দ্য ভার্ব দ্যাট ইজ নট চেঞ্জড বাই আ পারসন অর টেন্স। যদি টেন্স এবং পারসন অনুযায়ী কোনো ভার্ব পরিবর্তন না হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। এখন এই নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? নন ফাইনাইট ভার্ব হচ্ছে তোমার 3 প্রকার। নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? 3 প্রকার, ঠিক আছে।
কি কি? একটা হচ্ছে ইনফিনিটিভ, এরপর হচ্ছে জিরান্ট, এরপর হচ্ছে পার্টিসিপল। প্রথমে আসো ইনফিনিটিভ। এখন এই ইনফিনিটিভ যেটা আছে, এই ইনফিনিটিভ ভার্ব এটা আবার দুই প্রকার। এটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ আর একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এগুলো কিন্তু তোমার দিয়ে দিবে ভার্বের আলোচনায়, এগুলো তোমার অবশ্যই কিন্তু ভালোভাবে মনে রাখবে। ফুল ইনফিনিটিভ কোনটা? যেখানে 2 প্লাস ভার্ব 1 দেখা যায়, যেখানে 2 প্লাস ভার্ব 1 কি যায়? দেখা যায়, অর্থাৎ 2টা দেখা যায়, সেটাকে আমরা কি বলি? তোমার ফুল ইনফিনিটিভ বলে। যেমন ধরো টু ইট, টু গো, টু স্টাডি, এগুলো হচ্ছে ফুল ইনফিনিটিভ। আর বেয়ার ইনফিনিটিভ কোনটা? বেয়ার ইনফিনিটিভ হচ্ছে আমি যদি শুধু গো বলি, তাহলে এর পূর্বে কি টু আছে? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কিন্তু এর মধ্যেও একটা কি আছে? টু লুকায়িত আছে, কিন্তু এই টুটা আমরা দেখতে পারতেছি না। এই জন্য এটাকে আমরা কি বলতেছি বলতো? এইটাকে আমরা বলতেছি হচ্ছে একটা তোমার কি বেয়ার ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ ইটসেলফ এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ আর এটা হচ্ছে ফুল ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ কোনটা? যেখানে আমরা টুটা দেখতে পারি, টু গো, টু স্টাডি। আর যেখানে আমরা টুটাকে দেখতে পারি না, সেটা হচ্ছে তোমার কি বলতো? সেটা হচ্ছে তোমার বেয়ার ইনফিনিটিভ। ওকে, যেমন ধরো এই যে এই নাম্বারটাতে এই যে ইনফিনিটিভ, আরেকটা কথা সেটা হচ্ছে ইনফিনিটিভ এটা কিন্তু তোমার নাউন হিসেবে বসতে পারে। এই গুরুত্বপূর্ণ, অ্যাটেনশন, দেখো ইনফিনিটিভ এটা নাউন হিসেবে বসতে পারে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, এটা অ্যাডভার্ব হিসেবে বসতে পারে। ইনফিনিটিভ ভার্বটা দেখো, টু রিড এভরিডে, টু রিড এভরিডে ইমপ্রুভস ভোকাবুলারি। তাহলে এখানে ভার্ব কোনটা? এটা হচ্ছে তোমার ভার্ব। তাহলে টু রিড এটা সাবজেক্ট পজিশনে আছে, এটা কিন্তু তোমার নাউন হিসেবে কাজ করতেছে, এটা নাউন হিসেবে কাজ করতেছে। এভরিডে অর্থাৎ হোয়েন দিয়ে যদি প্রশ্ন করি তাহলে এটা কি বলতো? এটা তোমার অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। তাহলে টু রিড এভরিডে ইমপ্রুভস ভোকাবুলারি, এটা হচ্ছে তোমার একটা অবজেক্ট। ওকে, এটা তাহলে আমাদের টু রিড ইনফিনিটিভ অ্যাজ নাউন হিসেবে কাজ করতেছে। এরপরে দেখো শি, এটা হচ্ছে একটা সাবজেক্ট, শি হচ্ছে সাবজেক্ট। হ্যাজ ভার্ব, আ বুক, তাহলে এ বুক একটা বই, বইটা কেমন? টু স্টাডি, তাহলে এই বই সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এই কারণে আমরা এটাকে কি বলতেছি বলতো? এটা একটা অ্যাডজেক্টিভ বলতেছি। বিফোর প্রিপোজিশন দ্য এক্সাম, এটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে এই বিফোরটা হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে এখানে আমরা এই যে টু স্টাডি যেটা আছে, এই টু স্টাডিকে আমরা কি হিসেবে দেখতেছি? ইনফিনিটিভটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু বাক্যের মধ্যে ব্যবহার হয়েছে। এরপরে দেখো হি হচ্ছে সাবজেক্ট, ওয়ার্ক ভার্ব, এরপরে হচ্ছে হার্ট, অর্থাৎ হার্ট হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ কেমন পরিশ্রম করে। বাক্যকে আমরা যদি হাউ দ্বারা প্রশ্ন করি, হোয়াই দ্বারা প্রশ্ন করি, হোয়ার দ্বারা প্রশ্ন করি, তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে শি ওয়ার্কড হার্ড, সে হচ্ছে কঠোর পরিশ্রম করে। ঠিক আছে, কেমন পরিশ্রম করে? কঠোর পরিশ্রম করে। কেন পরিশ্রম করে? টু সাকসিড ইন লাইফ। তাহলে এই যে হোয়াই দ্বারা প্রশ্ন করা হচ্ছে, যদি হোয়াই দ্বারা প্রশ্ন করা হয় তাহলে এখানে টু সাকসিড, এই যে ইনফিনিটিভ যেটা আছে, এই ইনফিনিটিভটা কি হিসেবে কাজ করতেছে? অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। ভাইয়া পুরা যদি বুঝে থাকো তাহলে বলো ইয়েস, ডান, বুঝতে পেরেছি। তাহলে আমাদের ইনফিনিটিভটা এটা ইটসেলফ দুই প্রকার, ফুল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, এবং এই ইনফিনিটিভটা তোমার নাউন হিসেবে কাজ করতে পারে, ইনফিনিটিভটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, ইনফিনিটিভ যেটা আছে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। নাউন হিসেবে কাজ করতে পারে দেখালাম, অ্যাডজেক্টিভ দেখালাম, অ্যাডভার্ব দেখালাম। গট ইট? বুঝছো কিনা বলো? ঝটপট বলো। এই দুইটা জিনিস এখান থেকে আমরা ক্লিয়ারলি হলাম। ডান, গুড। এরপরে আসো দুই নাম্বার কি? দুই নাম্বার ইনফিনিটিভের দুই নাম্বার প্রকার হচ্ছে জিরান্ট। জিরান্ট কি? জিরান্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হওয়ার সাথে সাথে সেটা যদি একটা নাউনের মতো ফাংশন করে, নাউনের মতো ফাংশন করে, কিসের মতো কাজ করে? অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এটা যদি নাউনের মতো কাজ করে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে একটা তোমার জিরান্ট। যেমন ধরো এই যে সুইমিং ইন দ্য কোল্ড ওয়াটার, ঠিক আছে, সুইমিং ইন দ্য কোল্ড ওয়াটার বিল্ডস স্টামিনা। তাহলে এই যে বিল্ডস, এই বিল্ডস হচ্ছে একটা ভার্ব। তাহলে ভার্বের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এই যে সুইমিং, এটা হচ্ছে তোমার সাবজেক্ট সুইমিং। ইন হচ্ছে একটা প্রিপোজিশন, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, আর এটা হচ্ছে কোল্ড ওয়াটার, কোল্ড অ্যাডজেক্টিভ, ওয়াটার হচ্ছে নাউন। তাহলে দুইটা মিলে হচ্ছে তোমার প্রিপোজিশনাল অবজেক্ট, প্রিপোজিশনাল কি? অবজেক্ট। আর এই কটা একসাথে মিলে হচ্ছে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই সাবজেক্টের সাথে মিলিত হয়েছে। তাহলে মূল সাবজেক্ট হচ্ছে তোমার এই যে সুইমিং, তাহলে সুইমিং সাবজেক্ট, এর ভার্ব হচ্ছে তোমার এই যে বিল্ডস। তাহলে এইখানে সাবজেক্ট পজিশনে কে কে বসতে পারে বলবা? সাবজেক্ট পজিশনে নাউন বসতে পারে, আর হচ্ছে তোমার কি বসতে পারে? প্রোনাউন বসতে পারে, অথবা নাউন ফ্রেজ বসতে পারে, প্রোনোমিনাল যে ফ্রেজগুলো আছে সে প্রোনোমিনাল ফ্রেজগুলো বসতে পারে। তাহলে এখানে সুইমিং কে তো আমরা প্রোনাউন বলতে পারবো না, সুইমিং কে আমরা কি বলবো? নাউন বলতে পারবো। তাহলে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি এটা যখন তোমার হচ্ছে একটা নাউনের মতো কাজ করতেছে, কিসের মতো কাজ করতেছে? নাউনের মতো কাজ করতেছে, দেন তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা জিরান্ট বলবো। তাহলে বলো তোমরা এটা জিরান্ট জিনিসটা কি ক্লিয়ারলি বুঝলা কিনা? যদি বুঝে থাকো তাহলে সবাই লেখো ইয়েস, বুঝেছি। 3 নাম্বার যে
প্রকার আছে নন ফাইনাইটের, সেটা হচ্ছে পার্টিসিপল। 3 নম্বরের যে প্রকারটা সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল জিনিসটা কি? পার্টিসিপল হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। একটা সেন্টেন্সের মধ্যে পার্টিসিপল কি হিসেবে কাজ করে? পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এই পার্টিসিপল আবার 3 প্রকার। পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল, 2 নাম্বার পাস্ট পার্টিসিপল, 3 নাম্বার হচ্ছে তোমার পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? এটা ভার্ব প্লাস আইএনজি। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ভার্ব প্লাস আইএনজি, আমরা তো একটু আগে ভার্ব প্লাস আইএনজি দেখলাম জিরান্ট, ঠিক আছে, আবার এখানে ভার্ব প্লাস আইএনজি আপনি পার্টিসিপল কেন বলতেছেন? হ্যাঁ, আমরা ওইখানে ভার্ব প্লাস আইএনজি জিরান্ট দেখেছি, ওইখানে ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করছে, বাট এই জায়গায় ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করবে না, বরং এইখানে ভার্ব প্লাস আইএনজি একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে পাস্ট পার্টিসিপল, এই যে ভার্ব 3, বেসিকে তোমরা দেখছিলাম যে ভার্ব 3 সেটা কিন্তু তোমার ভার্ব হিসেবে কাজ করে না, সেটা কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আজ থেকে কখনো বলবা যে দা বুক ইজ গিভেন, ধরো একটা প্যাসিভ সেন্টেন্স বললাম, দা বুক ইজ গিভেন। বাচ্চারা সবাই যদি বুঝে থাকো তাহলে বলো এখানে গিভেন এটা কোন পার্টস অফ স্পিচ? গিভেন কোন পার্টস অফ স্পিচ বলো তো? গিভেন কোন পার্টস অফ স্পিচ? এটা কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? এটা 1 নাম্বার ধরো ভার্ব, 2 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ। 1 নাম্বার ভার্ব, 2 নাম্বার হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। বলো তো কোনটা কি হবে? গিভেন, এটা দা বুক ওয়াজ গিভেন, এই গিভেন এটা ভার্ব নাকি হচ্ছে অ্যাডজেক্টিভ বলো? আচ্ছা, আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে তোমার পারফেক্ট পার্টিসিপল। এই পারফেক্ট পার্টিসিপলটার রূপ কেমন? হ্যাভিং প্লাস ভার্ব 3 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার এটাকে কি বলে বলো তো? এটাকে তোমার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বলে। এবং প্রেজেন্ট পার্টিসিপল যেটা, এটা তোমার হচ্ছে কাজটা ফাংশন অর্থাৎ চলমান। পাস্ট পার্টিসিপল হচ্ছে কাজটা আগেই হয়ে গেছে, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হুইচ ডিপিক্টস দ্য অ্যাকশন ফিনিশড, অর্থাৎ যেই কাজটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, সেইটাকে আমরা বলি হচ্ছে তোমার একটা পারফেক্ট পার্টিসিপল। ইয়েস, তোমরা যারা অ্যাডজেক্টিভ বলতেছো তোমাদের অ্যান্সার রাইট, অর্থাৎ এটা কিন্তু ভার্ব না, এটা একটা কি? অ্যাডজেক্টিভ। কারণ এই দা বুক হচ্ছে সাবজেক্ট, আর এই যে ইজটা হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব, ইজটা হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব, আর গিভেনটা হচ্ছে তোমার তার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, দেখো দা রানিং ডগ, তাহলে আ ডগ দ্যাট ইজ রানিং, তাহলে যেই দৌড়ানো কুকুরটা, ঠিক আছে, জাস্ট দা ব্রোকেন টয়, জাস্ট দা ব্রোকেন টয়, তাহলে এই যে রানিং, এই রানিংটা কি বলতো? রানিং কিন্তু একটা অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। দা ব্রোকেন টয়, তাহলে টয়টা কি গেছে? ভেঙে গেছে। এই যে ব্রোকেনটা হচ্ছে তোমার ভার্ব 3, তার মানে এটা একটা পাস্ট পার্টিসিপল। হ্যাভিং ইটেন ডিনার, ঠিক আছে, হ্যাভিং ইটেন ডিনার, তাহলে এই যে হ্যাভিং প্লাস ভার্ব 3, হ্যাভিং প্লাস ভার্ব 3 যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে পারফেক্ট। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। শি স্টার্টেড স্টার্টিং, তাহলে শি স্টার্টেড, শি কি শুরু করছে? হোয়াট, এই হোয়াট দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা পাই যে সে কি শুরু করছে? সে স্টার্টিং শুরু করছে। তাহলে এই স্টার্টিংটা কি বলতো? পার্টিসিপল নাকি জিরান্ট? এই স্টার্টিংটা হচ্ছে তোমার একটা জিরান্ট। স্টার্টিং কি? একটা জিরান্ট। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতেছো। শাড়ি কালেকশন, এই তোমরা শাড়ি কোথা থেকে পেলা? আমি ইংলিশ পড়াচ্ছি আর তোমরা শাড়ি এখানে কি এখন থেকে ঈদের মার্কেট শুরু করছো নাকি? আচ্ছা, ভেরি গুড। এরপরে আসো, এখন আসো আমাদের মেইন রুল। আমরা এখানে কিন্তু তোমার ডেফিনেশনটা দেখলাম, অর্থাৎ আমরা এখানে কি দেখলাম বলতো? এখানে আমরা এই নন ফাইনাইট ভার্ব কোনটা, যেটা তোমার টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না। এরপরে নন ফাইনাইটের 3টা প্রকার আমরা দেখলাম, ঠিক আছে, 3টা আমরা প্রকার দেখলাম। 1 নাম্বার প্রকার কি দেখলাম আমরা? হচ্ছে তোমার এই যে ইনফিনিটিভ। 2 নাম্বার আমরা দেখলাম জিরান্ট। 3 নাম্বার দেখলাম আমরা হচ্ছে পার্টিসিপল। এবারে আমরা মূল পড়াশোনায় চলে আসলাম, ঠিক আছে, অর্থাৎ তোমার বেয়ার ইনফিনিটিভ কোথায় ব্যবহার হবে? ইউজ বেয়ার ইনফিনিটিভ উইথ কাজেটিভ ভার্ব। এই যে আরেকটা ভার্ব কিন্তু আমরা চলে আসলাম, আরেকটা ভার্বে, ঠিক আছে, কাজেটিভ ভার্ব। এই কাজেটিভ ভার্ব কোনগুলো? কাজেটিভ ভার্ব হচ্ছে যখন কেউ নিজে কাজটা না করে আরেকজনকে দিয়ে করায়, তখন সেই ভার্বগুলোকে আমরা কি বলি বলতো? কাজেটিভ ভার্ব। সেই কাজেটিভ ভার্ব কি কি? মেক, লেট, হ্যাভ, গেট, বিট, ঠিক আছে, এবং আরেকটা আছে তোমার হেল্প। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোকে আমরা কাজেটিভ ভার্ব বলি। যদি মেক, লেট, হ্যাভ এই যে কাজেটিভ ভার্বগুলো যদি থাকে, এরপরে যদি কোনো অবজেক্ট থাকে, অবজেক্টের পরে তোমার বেয়ার ইনফিনিটিভ হবে। বেয়ার ইনফিনিটিভ মানে এইখানে ভার্ব 1 হবে। এখানে কি হবে? ভার্ব 1 বা ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা, কিন্তু হেল্পটাকে আলাদা করে কেন লিখছি? কারণ হেল্প যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে বেয়ার ইনফিনিটিভও বসাতে পারো, আবার বেয়ার ইনফিনিটিভ ছাড়া তুমি এখানে তোমার কি বলে ফুল ইনফিনিটিভও বসাতে পারো, ফুল ইনফিনিটিভও বসাতে পারো। তাহলে কি বললাম? মেক, লেট, হেল্প,
মেক, লেট, হ্যাভ এগুলো যদি থাকে, এরপরে যদি কোনো অবজেক্ট থাকে, অবজেক্টের পরে তুমি বেয়ার ইনফিনিটিভ বসাতে হবে। দিস ইজ ফর্মুলা। কিন্তু যদি হেল্প থাকে, হেল্প থাকলে সেই ক্ষেত্রে তোমার নট নেসেসারি যে তুমি সবসময় হচ্ছে তুমি বেয়ার ইনফিনিটিভ বসাবা। তুমি চাইলে এইখানে তোমার বেয়ার ইনফিনিটিভ ছাড়া তুমি যে এই যে ফুল ইনফিনিটিভ আছে টু প্লাস ভার্ব ওয়ান, এটাও তুমি বসাতে পারো। যেমন দ্য টিচার মেট দ্য স্টুডেন্ট, এই যে মেট দ্য স্টুডেন্ট স্টান্ট, ভার্ব ওয়ান বসানো হয়েছে। কেন? কারণ এখানে এই যে মেট আছে। ওকে, তারপরে ধরো এই যে হেল্পড দেম, এই যে প্রিপেয়ার, বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ সামনে কোনো টু নেই। আই উইল হ্যাভ, ঠিক আছে, হ্যাভ আছে। মেশিন, এই চেক হচ্ছে তোমার ভার্ব ওয়ান, চেক কি ভার্ব ওয়ান। ক্লিয়ার? সবাই বলো, যদি বুঝে থাকো তাহলে লেখো ক্লিয়ার। কাজেটিভ ভার্ব, স্বর্ণালী সেতু, গুড। এরপরে আচ্ছা, এখানে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, এই প্র্যাকটিস গুলো তোমরা নিজে করবা। আমি আগে ফর্মুলা গুলো শেষ করে দিই, ঠিক আছে? এই আচ্ছা, সলিউশনও দেওয়া আছে, সলিউশন মিলাই নিবা পরবর্তীতে। 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কি, দেখো বেয়ার ইনফিনিটিভ ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল, দুইটার ভিতরে পার্থক্যটা কি? বেয়ার ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে পার্থক্য কি? এই যে ভার্বগুলো আছে না, সি, তারপর আছে হেয়ার, ওয়াচ, নোটিস, অবজার্ভ, ফিল, এই যে ভার্বগুলো আছে, ঠিক আছে, when the action is seen beginning to end, ঠিক আছে, the object বেয়ার ইনফিনিটিভ, when the action is ongoing। আচ্ছা, যখন কোনো একটা জিনিস একদম শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমার হচ্ছে মানে দেখেছে এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার বেয়ার ইনফিনিটিভ বসাতে হবে। আর যদি হচ্ছে কোনো কাজটা অনগোয়িং, অর্থাৎ কাজটা চলমান, ঠিক আছে, তাহলে ভার্ব অফ পারসেপশন প্লাস তোমার অবজেক্ট, এরপরে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। এইটা জিনিসটা কি, এটা তোমরা একটু আগে তো আমরা কি পড়ে আসলাম বলতো? একটু আগে আমরা হচ্ছে ভার্ব অফ পারসেপশন পড়ে আসলাম না, বা স্টেটিভ ভার্ব পড়ে আসলাম না একটু আগে? স্টেটিভ ভার্ব বলো তো, এগুলো কিন্তু তোমার স্টেটিভ ভার্ব না? এগুলো কিন্তু স্টেটিভ ভার্ব। হ্যাঁ, স্টেটিভ ভার্ব। এই যে স্টেটিভ ভার্ব গুলো আছে, হ্যাঁ, এই স্টেটিভ ভার্ব যদি হয়, বলতেছে যে যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এইরকম দেখা বুঝায়, তাহলে সেই ক্ষেত্রে স্টেটিভ ভার্বের ক্ষেত্রে তোমার কি বসাতে হবে? তোমার বেয়ার ইনফিনিটিভ বসাতে হবে, তার মানে ভার্ব ওয়ান বসাতে হবে। কিন্তু যদি তোমার কাজটা চলমান থাকে এইরকম বুঝায়, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই ভার্ব অফ পারসেপশনের পর অবজেক্টের পর ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। চলো আমরা একটু উদাহরণ দেখি। 1 নাম্বার, আই স হিম, আমি তাকে দেখেছি, ক্রস দ্য রোড, আই স হিম ক্রস দ্য রোড। তাহলে আমি তাকে দেখেছি যে হালেকে, যেই অবস্থায় সে হচ্ছে রাস্তাটা কি হচ্ছে, রাস্তা সে পাড়ি দিতেছে, রাস্তা ক্রস করতেছে। তাহলে এই কাজটা কি বলতো? কাজটা অনগোয়িং, কাজটা কি চলমান। চলমান বলতে বিগিনিং টু ইট, অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত না। এইখানেও কিন্তু এখানে তোমার বেয়ার ইনফিনিটিভ বসেছে। আবার দেখো, দে ওয়াচড দ্য প্লেয়ার্স স্কোর আ গোল। দেখো, প্লেয়ারকে যখন দেখতেছে যে প্লেয়ারটা কি গোল দিচ্ছে, এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভার্ব ওয়ান বসেছে। তারপরে দেখো, আই স হিম ক্রসিং দ্য রোড, যখন আই স হিম ক্রসিং দ্য রোড বলতেছে, এর মানে হচ্ছে তোমার অর্থাৎ আগে মানে লোকটা যখন এই পারে ছিল তখন দেখেনি, বরং সে ধরো গাড়ি দিয়ে যাচ্ছে, সামনে দিয়ে আর কি যাওয়াটা দেখছে, অর্থাৎ যখন সে রাস্তা পারাপার হচ্ছে সেই সময়টাতে সে দেখেছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার কি বসাইতে হয়েছে? সেই ক্ষেত্রে তোমার ভার্ব প্লাস আইএনজি বসেছে। আবার দে ওয়াচড দ্য প্লেয়ার্স, এই যে প্র্যাকটিসিং দ্য অন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে প্র্যাকটিস করতে দেখছে। তাহলে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা হচ্ছে যখন এই ভার্ব অফ পারসেপশন যেগুলো আছে, সি, হেয়ার, ওয়াচ, নোটিস, অবজার্ভ, ফিল, এই ভার্ব অফ পারসেপশন গুলোর ক্ষেত্রে যখন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখা বুঝাবে, সেই ক্ষেত্রে তোমার বেয়ার ইনফিনিটিভ বসাতে হবে। আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা না বুঝায়, বরং তোমার অনগোয়িং, অর্থাৎ যেই সময় কাজটা করছে বা দেখছে বা সে যেই সময় খাচ্ছে সেই সময়ে যদি হচ্ছে তোমার কাজটা বুঝায়, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি বসাতে হবে? এই ভার্ব অফ পারসেপশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। বলো বুঝছো কিনা এই ভার্ব অফ পারসেপশনের বিষয়টা? ওকে, ক্লান্ত হয়ে গেলাম। আচ্ছা, এই প্র্যাকটিস গুলো, এগুলো তোমাদের এইচডব্লিউ থাকবে, এগুলো সুন্দরভাবে তোমরা এইচডব্লিউ, প্রত্যেকটাতে কিন্তু ভুল আছে, মিস্টেক আছে, মিস্টেক গুলো খুঁজে বের করবা, এগুলো অ্যান্সারও দেওয়া আছে। এরপরে এই যে দেন অথবা অর, বাট, এক্সেপ্ট, এন্ড এগুলো যদি থাকে, ঠিক আছে, এগুলোর পরে তোমরা অবশ্যই বেয়ার ইনফিনিটিভ বসাতে হবে। এগুলোর পরে কি বসাতে হবে? বেয়ার ইনফিনিটিভ, মানে ভার্ব ওয়ান বসাতে হবে। দেখো, শি ডিসাইডেড টু স্টে, শি ডিসাইডেড টু স্টে রাদার দেন লিভ।
এমনটা না রাদার দেন টু লিভ, এটা বসানো যাবে না, বরং আগে একটা টু আছে, এটা তোমার অন কাইন্ড অফ ম্যাথের মতো। ম্যাথে তোমরা এটা কিভাবে করতা, ধরো এক্স ওয়াই প্লাস এক্স জেড, এটা ধরো আছে, তাহলে এটাকে তখন তোমরা সমীকরণ করতা, কমন যখন নিতা তখন কি করতা, দুইটা এক্স আছে, একটা এক্স কিন্তু কমন নিতা, এরপর হচ্ছে ওয়াই প্লাস, ঠিক আছে, ওয়াই প্লাস জেড, এরকম করতা না? তো এই যে কমন নেওয়ার যে বিষয়টা, তো অনুরূপ ভাবে এইখানে এই যে রাদার দ্যান আছে, হ্যাঁ রাদার দ্যান থাকার কারণে এই যে টু কিন্তু এখানেও ছিল, টু লিভ, অর্থাৎ শি ডিসাইডেড টু স্টে, মানে থাকতে, রাদার দ্যান টু লিভ, অর্থাৎ যাওয়ার থেকে সে হচ্ছে থাকাটাকে বেশি কি করছে, ডিসাইড বা সিদ্ধান্ত নিয়েছে। তো এই যে ডবল সিদ্ধান্ত নিয়েছে, তো দুইটা টু কিন্তু ছিল, দুইটা টু থেকে এইভাবে যে এখানে যেরকম এক্স কমন নেওয়া যায়, অনুরূপ ভাবে এইখানে কিন্তু এই টুটাকে কমন নিয়ে এই ওয়ার্ড গুলো যদি থাকে, রাদার, বাট, এক্সেপ্ট, অ্যান্ড, এগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু কমন নেওয়া যায়। তো কমন নিল কি, এই যে টু একটা কমন দিল, এখানে ভার্ব ওয়ান বসাই দিল, এরপরে রাদার দেন, এরপরে তোমার ভার্ব ওয়ান বসাই দিছে, গণিতের মতো। হি হ্যাড নো চয়েস, এই যে বাট টু ওবে অ্যান্ড ফলো, এখানে টু কোনো বসানোর দরকার নেই। দে কেম টু মিট, নট টু আর্গু অর ফাইট, এই যে অর আছে, অরের পরে তোমার ডিরেক্ট কি বসাইছে, ডিরেক্ট তোমার হচ্ছে বলো তো, বুঝছো? আচ্ছা, এটা প্র্যাকটিস, এগুলো তোমাদের কি থাকবে, এগুলো এইচডব্লিউ থাকবে। আচ্ছা, এগুলো সলিউশন দেওয়া আছে, সলিউশন গুলো তোমরা দেখে নেবা। এরপরে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আফটার পজিটিভ কোশ্চেন ওয়ার্ডস, কোশ্চেন ওয়ার্ড যেগুলো আছে বা ডাব্লিউএস কোশ্চেন যেগুলো আছে, ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে, হ্যাঁ, এই যে হোয়াট, হোয়ার, হাউ, হোয়াই, হুইচ, হোয়েন, হোম, এই যে ডাব্লিউএস ওয়ার্ড গুলো আছে, এগুলো যখন তোমার কোন একটা ক্লাউজের পূর্বে ব্যবহার হবে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার ফাইনাইট ভার্ব যুক্ত হবে। যেমন ধরো যে রাভি নোস, এই যে হাউ একটা কোশ্চেন ওয়ার্ড না, ডাব্লিউএস ওয়ার্ড। হিজ ব্রাদার স্টার্টেড দিস জব, বলতেছে যে যখন তোমার এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট থাকবে, এরপরে তোমার অবশ্যই যখন তুমি হচ্ছে তোমার ভার্ব বসাবা, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ডিরেক্ট ভার্ব বসবে। কিন্তু যখন এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে তোমার সাবজেক্ট থাকবে না, তখন তোমাকে অবশ্যই কি বসাতে হবে, ইনফিনিটিভ বসাতে হবে। কি বসাতে হবে, ইনফিনিটিভ বসাতে হবে, ইনফিনিটিভ বসাতে হবে। যেমন ধরো এই যে হাউ, এরপরে তোমার সাবজেক্ট আছে, ডাব্লিউএস ওয়ার্ড সাবজেক্ট আছে, এই কারণে তোমার সাবজেক্ট অনুযায়ী হয়েছে, কিন্তু এরপরে কি আছে, সাবজেক্ট কে আছে, সাবজেক্ট নাই, এই কারণে তোমার হচ্ছে এখানে তোমার ইনফিনিটিভ বসাইতে হয়েছে। এখানে চলো আমরা একটা এই যে একটু প্র্যাকটিস করি। দেখো, দ্য লিটল বয় নোস হাউ, তাহলে এই যে হাউ আছে, হাউ এর পরে কি সাবজেক্ট আছে বলো তো, সাবজেক্ট কিন্তু নাই, ঠিক আছে, হাউ টু স্টার্ট, যেহেতু সাবজেক্ট নাই, হ্যাঁ যেহেতু সাবজেক্ট নাই, সেই কারণে কি হয়েছে, টু স্টার্ট হয়েছে, ঠিক আছে, হাউ টু স্টার্ট দ্য ইঞ্জিন বাট ডাজ নট নো টু, এই যে দেখো বাট আছে এখানে, ওই আগের প্রবলেম মানে আগের যে রুলসটা আমরা শিখলাম, যে হাউ টু স্টার্ট দ্য ইঞ্জিন, অর্থাৎ দ্য লিটল বয় নোস, সে জানে হাউ টু স্টার্ট দ্য ইঞ্জিন, ইঞ্জিনকে কিভাবে স্টার্ট করতে হয়, বাট কিন্তু, তাহলে ডাজ নট কেন, ডাজ নট নো, বাট ডাজ নট না দিয়ে এখানে কি দিতে হবে, বাট নট নো টু স্টপ ইট, ঠিক আছে, এখানে কিন্তু তোমার ডাস্টার হচ্ছে না, বিকজ এই যে শুরুতে কিন্তু টু কিন্তু আছে, এবং টু থাকার কারণে এই জায়গায় কিন্তু তোমার হচ্ছে জাস্ট শুধু নটটা বসাইয়া তারপরে হচ্ছে তোমার কি বসাতে হবে, তারপরে ভার্ব ওয়ানটা বসাতে হবে, নটটা বসায় তারপরে কি বসাতে হবে, ভার্ব ওয়ানটা বসাতে হবে। বুঝতে পারছো, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের রুলস, একটু মাথা ক্লিয়ার রাখবা। তারপরে ধরো দা আর্কিটেক্ট উইল এক্সপ্লেন হাউ দ্য ওয়ার্কার্স, তাহলে এই যে হাউ আছে, হাউ এর পরে কি আছে, সাবজেক্ট আছে, তাহলে হাউ এর পরে যদি সাবজেক্ট থাকে, এরপরে তোমার টু কনস্ট্রাক্ট কিন্তু হবে না, বরং কি হবে বলো তো, তোমার হবে তোমার এখানে শুধু কনস্ট্রাক্ট, বুঝছো? যদি তোমার ডাব্লিউএস ওয়ার্ড থাকে, ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার রেগুলার ভার্ব টেন্স যেভাবে হয় সেভাবে হবে। কিন্তু ডাব্লিউএস ওয়ার্ডের পরে দেখো সাবজেক্ট নাই, যদি সাবজেক্ট না থাকে তাহলে তারপরে ডিরেক্ট তোমার কি বসাতে হবে, তারপরে ডিরেক্ট তোমার ইনফিনিটিভ বসাতে হবে, তারপরে কি বসাতে হবে, ইনফিনিটিভ বসাতে হবে। এই তো ভাইয়া শেষের দিকে, ঠিক আছে, প্র্যাকটিস এগুলো করবা। এরপরে ইনফিনিটিভ ভার্সেস জিরান্ট, ইনফিনিটিভ এবং জিরান্টের ভিতরে পার্থক্য, এই যে এই ভার্বগুলো মুখস্থ করে ফেলবা, এই ভার্বগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোতে
ঠিক আছে, সবসময় তোমার কি বসবে বলো তো, এই ভার্বগুলোতে তোমার হচ্ছে তোমার ইনফিনিটিভ is used when the action happens in future, এগুলো সবগুলোতে ইনফিনিটিভ বসবে। যে এগ্রি টু গো, তারপর হচ্ছে এইম টু বি দ্যাট পারসন, ঠিক আছে, অ্যারেঞ্জ টু ওয়েট, তারপর হচ্ছে আস্ক টু নো। তো এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো যদি থাকে এগুলোর পরে সবসময় কি বসবে বলো তো, এরপরে তোমার হচ্ছে 2 + ভার্ব 1 বসবে। এই ভার্বগুলো জাস্ট মুখস্থ করে ফেলবা, এই ভার্বগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। আর এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর পরে তোমার হচ্ছে জিরান্ট বসবে, ঠিক আছে। এগুলোর পরে তোমার ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি বা জিরান্ট যেটাকে বলে সেই জিরান্ট বসবে। ওকে, আচ্ছা, প্র্যাকটিস এগুলো করবা, প্র্যাকটিসের সলিউশন দেওয়া আছে। এরপরে জিরান্ট আফটার প্রিপোজিশন, এটা তো কমন একটা জিনিস, এখানে জাস্ট তোমরা এগুলো পড়লেই বুঝবা যে যে কোনো প্রিপোজিশন যদি থাকে, ঠিক আছে, যে কোনো প্রিপোজিশন যদি থাকে তাহলে সেই না, বেয়ার ইনফিনিটিভ তো হবে সাইফুল্লাহ, কিন্তু এখানে যে নট আছে না, ওইখানে তো তোমার নেগেটিভ মিনিংটা তো বুঝাতে হবে। নেগেটিভ মিনিং বোঝানোর জন্য তোমার হচ্ছে নট বসানো হয়েছে, ঠিক আছে। তুমি বুঝতে পারছো বিষয়টা, ঠিক আছে, কিন্তু এখানে তো নেগেটিভ মিনিং এর ক্ষেত্রে তো তোমার নট দিতে হবে, নট না দিলে তো ভুল হবে। আচ্ছা, তাহলে জিরান্ট আফটার প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন যদি হয়, প্রিপোজিশনের পরে সবসময় তোমার কি বসবে, ভার্ব প্লাস আইএনজি বসবে। কিন্তু এই যে ভার্বগুলো আছে এগুলো মাথায় রাখো, হ্যাবিট অফ, তারপর হচ্ছে সলিউশন টু, এরপর হচ্ছে অবজেক্ট টু, তারপরে কি টু, বি ইউজড টু, প্রন টু, এডিক্টেড টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন এডিশন টু, ওয়িং টু, ডিউ টু, অ্যাকুস্টম টু, এগুলোর পরে তোমার ভার্ব প্লাস আইএনজি বসবে। এগুলোর পরে কি বসবে, ভার্ব প্লাস আইএনজি বসবে। এগুলো একবার দেখে নিলেই তোমরা হয়ে যাবে, এগুলো পুরাতন পড়া সেম। এই বি ইউজড টু, গট ইউজড টু, এগুলো পুরাতন পড়া। এরপর হচ্ছে ইউজড টু এর কনফিউশনটা এখানে ক্লিয়ার করা হয়েছে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা, এগুলো প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিসের সলিউশন গুলো দেওয়া আছে। এরপরে তোমার হচ্ছে প্রেজেন্ট পার্টি, এই যে তিনটার ভিতরে ইয়াটা দেখো, প্রেজেন্ট পার্টিসিপল হবে যখন তোমার কোনো একটা কাজ অনগোয়িং বুঝাবে, অর্থাৎ চলমান বুঝাবে, সেই ক্ষেত্রে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল বুঝাবে যখন তোমার কাজটা শেষ, সেই ক্ষেত্রে। আর যখন তোমার জিরান্ট হবে যখন তোমার এইটা কোন একটা টাইপ অথবা ক্যাটাগরি অথবা কোনো পারপাস বুঝাবে, তখন সেই ক্ষেত্রে তোমার হচ্ছে জিরান্ট বসাতে হবে, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করে ফেলবা। এরপরে 10 নাম্বারটা রুলস গুলো পড়ে ফেলবা, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এবং প্র্যাকটিস গুলো করবা, প্র্যাকটিস গুলো করে যদি কোনো কিছু না বুঝো তাহলে সেই ক্ষেত্রে আমাকে তোমরা হচ্ছে রিচ করবা। ওকে, কোনো কিছু যদি বুঝতে ক্লিয়ার না বুঝো তাহলে সেই ক্ষেত্রে আমাকে তোমরা এই স্লাইড থেকে না বুঝলে আমাকে তোমরা যে কোনো সময় হচ্ছে রিলেট করতে পারবা। তো লাস্ট তোমরা এই দুটো প্রশ্নের অ্যান্সার দাও তো, যারা এখন পর্যন্ত আছো, কে কে আছো দেখি। সুমাইয়া আছে, সাইফুল্লাহ আছে, তোমরা এই দুটার অ্যান্সার দাও তো। প্রথমটা হচ্ছে রামান ওয়েন্ট উইথ হিজ ওয়াইফ টু দ্য ভিলেজ টু সল্ট দেয়ার ল্যান্ড। এখানে এখানে বলো তো কোথায় ঝামেলা আছে, বলতে পারবা? বলো এখানে কোথায় ঝামেলা আছে। 1 নাম্বার আর 2 নাম্বার অ্যান্সারটা দাও। উই ওয়াস্ট দ্য ওয়ার্কম্যান টু রিপেয়ার দ্য টাইলস অফ দ্য কিচেন। ওয়াস্ট দ্য ওয়ার্কম্যান, বলো পারবা? নাফিজা, আনোয়ার, এই দুটোর অ্যান্সার দাও, এই দুটোর অ্যান্সার দিলে আজকের মতো শেষ। সুলাইমান, আমিও ক্লান্ত হয়ে গেছি রে। বলো, এই দুইটার অ্যান্সার দিলে আজকের মতো আমরা শেষ করব। আর ভাই দুইটার অ্যান্সার দিতে? পা ব্যথা হয়ে গেছে দাঁড়াই থাকতে থাকতে। দেখো এইখানে প্রথমটা হচ্ছে রামান ওয়েন্ট, এখানে কোনো ঝামেলা নাই, ওয়েন্ট সে গিয়েছে, উইথ হিজ ওয়াইফ তার ওয়াইফের সাথে, টু দ্য ভিলেজ, ঠিক আছে, টু সল্ট, এই যে এখানে ঝামেলা, ঠিক আছে, দেয়ার,
দেয়ার কিন্তু এখানে হবে না। কেন হবে না? কারণ এখানে মূল সাবজেক্ট কোনটা বলো তো? রামান। ঠিক আছে, এখন উইথ হিজ ওয়াইফ এটা তো তার মূল সাবজেক্ট না, এটা তার ওয়াইফের সহ গিয়েছে, এটা কিন্তু মূল সাবজেক্ট না। মূল সাবজেক্ট হচ্ছে রামান, রামান হচ্ছে সিঙ্গুলার, এই কারণে কিন্তু এখানে দেয়ার হবে না। এখানে কি হবে বলো তো? এখানে তোমার হিজ হবে। ঠিক আছে, তাহলে এই যে কোথায়, এই যে এইখানে হচ্ছে তোমার মিস্টেক, মিস্টেকটা হচ্ছে তোমার সি নাম্বারটাতে। বুঝছো মিস্টেকটা কোথায়? মিস্টেকটা হচ্ছে তোমার সি নাম্বারটাতে। হ্যাঁ, ভেরি গুড, মিস্টেকটা হচ্ছে সি নাম্বারটাতে। এরপরে 2 নাম্বারটা দেখো, উই ওয়াস্ট। তাহলে এই যে ওয়াস্ট, ওয়াস্ট হচ্ছে কি? ভার্ব অফ পারসেপশন। তাহলে ভার্ব অফ পারসেপশন যদি থাকে তারপরে এখানে টু রিপেয়ার হয় না, বরং কি হয় বলতো? রিপেয়ারিং। তাহলে উই ওয়াস্ট দ্য ওয়ার্কম্যান রিপেয়ারিং দ্য টাইলস অফ দ্য কিচেন। তাহলে রিপেয়ারিং টাইপ অফ দ্য কিচেন। তাহলে এই যে এইটা ডি নাম্বারটাতে ভুল, অর্থাৎ এখানে রিপেয়ারিং হবে, রিপেয়ার হবে না। বুঝছো? আচ্ছা, আজকের মতো তাহলে আমরা এখানে শেষ করতেছি আমাদের লেকচার 4। আমরা নেক্সট ক্লাসটা হচ্ছে তোমাদের রেকর্ড দেব। ঠিক আছে, নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের লেকচার 5 যেটা থাকবে সেটা আজকে আমি রেকর্ড দেওয়ার চেষ্টা করব। আজকে রেকর্ড দিয়ে আগামীকালকে তোমাদেরকে দিয়ে দেব। ওকে, হুম, আজকে রাতেই আমি রেকর্ড দেওয়ার চেষ্টা করব লেকচার 5, আর আগামীকালকে তোমাদের লেকচার 6 নেব, লেকচার 6 আগামীকালকে নেব ইনশাল্লাহ। ওকে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জুমার নামাজ পড়তে যাও। হুম, এবং আল্লাহর কাছে দোয়া করো, আর অবশ্যই সেলফ স্টাডি বাড়াও, নিজে নিজেই পড়াশোনা করাটা বাড়াও। ঠিক আছে, অর্থাৎ একা একা পড়াশোনা করতে হবে, সেলফ স্টাডিটা লাগবে, সেলফ স্টাডি ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।